আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমরা কিছু অংশ আলোচনা করেছি আজকে। আমরা গত ক্লাসে যে অংশটুকু আলোচনা করেছি তারপর থেকে আমরা শুরু করব এবং আমরা আমাদের যে আজকে আমাদের টার্গেট সেটা হচ্ছে আমাদের ইকোনমিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার 1 এবং 4 এই দুইটা অধ্যায় আমরা কিন্তু আজকে আলোচনা করব। আমরা জানি যে আমাদের যে মেগা ম্যারাথন ক্লাসে আমরা আয়োজন করেছি গতকালকে, সেটাতে আমাদের অধ্যায় 1, ঠিক আছে, আমাদের যে অধ্যায় এই অধ্যায় 1 এবং 4 আমরা আজকের ক্লাসটাতে আলোচনা করব সম্পূর্ণ, এবং আমি ফুল প্রিপারেশন নিয়ে যুক্ত হয়েছি। আজকে ইনশাআল্লাহ এই দুইটা চ্যাপ্টার আমরা শেষ করব এবং কালকেও তোমাদের ক্লাস আছে। কালকে সন্ধ্যা 7:30 তোমাদের ক্লাস হবে, সেটা হচ্ছে অর্থনীতি। এটা হচ্ছে আগামীকাল, ঠিক আছে, আগামীকাল তোমাদের হচ্ছে 17 তারিখ। তো আগামীকাল তোমাদের ক্লাস হবে অধ্যায় 2 এর উপর তোমাদের ক্লাস হবে। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আগামীকালকে যেটা হবে সন্ধ্যা 7:30 সেটা, এবং আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা যে অধ্যায় 1 এবং 4 পড়বো, এই অধ্যায় 1 এবং 4 থেকে যে তোমাদের যে সিকিউ আসার সম্ভাবনা সেটা হচ্ছে অধ্যায় 1 থেকে তোমাদের প্রশ্ন আসবে একটা, এবং অধ্যায় 4 থেকে তোমাদের প্রশ্ন আসবে 2টা আসার সম্ভাবনা। তোমরা 3টা নাম্বার মানে 3টা সিকিউ তোমরা আনসার করতে পারবে। পাশাপাশি এই 2টা অধ্যায় থেকে মিনিমাম তোমার 5-6টাতে এমসিকিউ থাকবে, ঠিক আছে। সো সবাই একটু দ্রুত করে আমাদের এই ক্লাসে জয়েন করে ফেলো, এবং বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু ক্লাসটা শেয়ার মেনশন করে দাও যাতে তারাও আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে, ঠিক আছে। সো আমিও তোমাদের সাথে ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। আমিও তোমাদের সাথে ক্লাসে শেয়ার করে দিচ্ছি। সো সবাই দ্রুত করে জয়েন করে ফেলে, এবং সবাই আমাদেরকে ঠিকঠাক শুনতে হবে, দেখতে পাচ্ছ কিনা জানাও, ঠিক আছে। আশা করি ঠিক মতো শুনতে দেখতে পাচ্ছ। ওকে, আশা করি সবাই ঠিক মতো দেখতে এবং শুনতে পাচ্ছ। সো আমরা আজকে প্রথম অধ্যায় এবং চতুর্থ অধ্যায় শেষ করবো, এবং তোমাদের মনে রাখতে হবে আমি কিন্তু ডিটেলস ক্লাস পড়াচ্ছি, এবং তোমাদেরকে ডিটেলস ক্লাস করা অনেক বেশি প্রয়োজন। কারণ তুমি যদি এসএসসি পরীক্ষা ভালো করতে চাও, তোমার ডিটেলস ক্লাস তুমি যদি না করো তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবে না, ঠিক আছে। যার কারণে তোমাদেরকে অবশ্যই ডিটেলস ক্লাসগুলো করতে হবে। ওকে, সো সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলো। সবাই বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে শেয়ার মেনশন করে দাও, যারা ওয়েট করেছিল ক্লাসের জন্য তাদেরকে, এবং যাদের ভূগোল ক্লাস আছে, যেমন যাদের ভূগোল পরীক্ষা আগামীকালকে, তোমরা কিন্তু আজকে ক্লাসটা করার দরকার নাই। তোমরা ক্লাসটা রেকর্ড থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হবে, আমাদের ফেসবুকে থাকবে, তোমরা সেখান থেকে আগামীকালকে করে নিবা, আগামীকালকে পরীক্ষা দিয়ে এসে করে নিবা, ঠিক আছে। সো এটা রেকর্ডেড থাকবে, কোনো প্রবলেম নাই। যাদের ভূগোল পরীক্ষা নাই তোমরা সবাই জয়েন করো, ঠিক আছে। এবং বন্ধুবান্ধব সবাইকে মেনশন করে দাও। জেরিন আছে আমাদের সাথে, সালাম দিয়েছে আমাদের সাথে, মাসুদ আছে। স্যার কি আবার প্রথম থেকে শুরু করবেন? না, কেন, আমরা গতকালকে যতটুকু পড়াইছি তারপর থেকে শুরু করব, প্রথম থেকে না। গতকালকে যতটুকু পড়াইছি এরপর থেকে শুরু করবো। হ্যাঁ, গতকালকে ক্লাসটা তো আসেই, ঠিক আছে। আমরা এরপর থেকে শুরু করবো। আমরা প্রায় 180 জনের মতো শিক্ষার্থী যুক্ত হয়েছে। আমরা একটু সবাই শেয়ার মেনশন করে দিই, ঠিক আছে। তোমাদের জন্য আমরা একদম উঠে পড়ে একদম ফুল প্রিপেয়ার হয়ে আমরা এসেছি। আজকে আমার ভাইবা ছিল, তো ভাইবা শেষ করে তোমাদের ক্লাস নেওয়ার জন্য চলে এসেছি। কালকে ক্লাস নিয়েছি, এবং এভাবে করে ধারাবাহিকভাবে তোমাদের ইকোনমিক্স ফার্স্ট সেকেন্ড পেপার দুইটাকে আমি একদম তোমাদেরকে হাতের মুঠোয় করে দিব ইনশাল্লাহ। এখানে প্রত্যেকটা শিক্ষার্থী, যেই শিক্ষার্থীগুলো আমাদের ক্লাস করবে, হ্যাঁ, বিশেষ করে আমার যে ইকোনমিক্স ক্লাসগুলো তোমাদেরকে আমি কনফিডেন্টলি বলতে পারি সবগুলো ক্লাসে পড়ালেখার ভালো হয়। ইকোনমিক্স ক্লাসটা যেহেতু আমি নিয়েছি, আমার কনফিডেন্স অবশ্যই সেখানে বেশি। তো আমি তোমাদেরকে একটু বলতে পারি যে ইকোনমিক্সের এই ক্লাসগুলো তুমি যদি করতে পারো, তোমার ইকোনমিক্সে আর কোনো চিন্তা করতে হবে না। জাস্ট মাথা ঠান্ডা করে ক্লাসে বসে থাকো, আর কোনো কাজ নেই। মাথা ঠান্ডা করে তুমি শুধু ক্লাসে বসে থাকবা, আমি কি বলি সেটা শুনবা, খাতা নিয়ে একটু প্র্যাকটিস করবা। যেমন আমি একটা চিত্র আঁকতেছি, তুমি বাসায় আমার সাথে তুমি কি করো, খাতাতে ওই চিত্র একটু আঁকো, কারণ এখানে চিত্রের বিষয়গুলো তুমি যদি না করো তাহলে কিন্তু তুমি পারবে না। কেমনই বলছে কেমন হয়ে আছে আপনার এক্সাম? আজকে ভাইবা ছিল, সো আজকের ভাইবাটা অনেক ভালো হয়েছে, হয়তো তোমাদের দোয়া ছিল, ঠিক আছে। সো অন্যান্য যে বিবিএতে এমবিএতে আমি যে যতগুলো ভাইবা দিয়েছি, বিবিএতে 8টা ভাইবা দিয়েছি, এমবিএতে একটা এর আগে দিয়েছি। সো একটা ভাইবা এমন ভালো হয় না, আজকের ভাইবা অনেক ভালো হয়েছে। সো এটা তোমাদের সবার দোয়া ছিল হয়তো, ঠিক আছে। সো আমরা সবাই একটু দ্রুত করে, তাবাসসুম রয়েছে, সালাম দিয়েছে আমাদের সাথে, সরকার সাজন সরকার আমাদের সাথে নমস্কার বলছেন, নুসরাত জাহান আছে আমাদের সাথে। ওকে, আমরা কি 500 জন হব না? এটা কোনো কথা? দ্রুত করো, 500 জন চাই। ইস্যু আমাদের সাথে আছে, টার্গেট প্লাস ব্যাচ T20 ব্যাচ রেস্টুরেন্ট। হ্যাঁ ইস্যু, তোমাকে চিনি। তা বলছে আমাদের সাথে রয়েছে সাকি বলেছে ভাইয়া চিত্রগুলো ভালো করে পড়ায়েন প্লিজ। হ্যাঁ, পড়াবো। মোশারফ আছে, স্যার আপনি স্যার কি আজ অধ্যায় 4 হবে? হ্যাঁ, অধ্যায় 4 হবে, এবং অধ্যায় 1ও হবে। অধ্যায় 1-এর বাকি অংশটুকু হবে, পাশাপাশি অধ্যায় 4ও আমরা করবো। আমরা প্রায় 300 স্টুডেন্ট যুক্ত আছি। আমরা একটু শেয়ার করে দিলে কিন্তু 500 এখানে স্টুডেন্ট হবে।
আমি আবার একবার বলে আসতেছি, আমাদের অর্থনীতি প্রথম পত্রের একটা সিকিউ এবং চতুর্থ থেকে দুইটা সিকিউ আসতে পারে আজকের এই ক্লাস থেকে। তো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। আমি আস্তে আস্তে ক্লাসের দিকে আগাচ্ছি, তোমরা শেয়ার মেনশন করতে থাকো, ঠিক আছে? আমরা গত ক্লাসে যা পড়েছিলাম, আমরা এই চ্যাপ্টারতে কি কি জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে এগুলো আমরা গত ক্লাসে দেখাই দিয়েছি তোমাদেরকে। আমরা বলছি এগুলো আমি আবার কথা বলবো যখন চ্যাপ্টার শেষ হলে, তখন আগে না বলে। তারপর আমি তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে যে অনুধাবন প্রশ্নগুলো আসতে পারে এগুলো তোমাদেরকে আমি বলছিলাম। এরপর আস্তে আস্তে তোমাদের হচ্ছে এই চ্যাপ্টারের আমরা কি কি কোন কোন জায়গা থেকে সিকিউ আসতে পারে, সৃজনশীল আসতে পারে সেটা বলেছি। আমরা বলেছি উৎপাদন সীমানা রেখা থেকে আমাদের চিত্র আসতে পারে, যেটা আমরা আজকে আলোচনা করব, এবং হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা থেকে আমাদের সিকিউ আসতে পারবে, যেটা আমরা এখনই আলোচনা শুরু করব। হ্যাঁ, সো এরপরে হচ্ছে আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং সমাধান। এখানে আমরা বেসিক বিষয়গুলো দেখেছিলাম, এগুলো আমরা গত ক্লাসে দেখেছি। সো এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমাদের যে উপরে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে। যারা আগের গ্রুপগুলোতে অ্যাড ছিল তাদের অ্যাড হওয়ার দরকার নেই, যারা অ্যাড নাই তারা অ্যাড হবা, ঠিক আছে? আমাদের নোট শেয়ারের গ্রুপগুলোতে 3টা গ্রুপ আছে, যে কোনো একটাতে অ্যাড থাকলে হবে। সো এই ইনফরমেশনগুলো আমরা গত ক্লাসে দেখেছি এবং আমরা বলেছি, আমরা এখান থেকে একটু শুরু করি। অর্থনীতিবিদরা প্রাথমিকভাবে দুটি সমস্যাকে চিহ্নিত করেন, দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন। দুষ্প্রাপ্যতা বলতে আমরা হচ্ছে আমাদের অবের তুলনায় সম্পদের স্বল্পতাকে বুঝে থাকি, এবং নির্বাচন কাকে বলে? আমাদের অসংখ্য অভাব থেকে অবের গুরুত্ব অনুযায়ী যে কোনো একটা বেছে নেওয়া, সেই জিনিসটাকে আমরা নির্বাচন বলে থাকি। এই নির্বাচন সমস্যাটা সমাধানের জন্য আমাদের দুটি বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। একটা হচ্ছে সুযোগ ব্যয়, যেটা আমরা হচ্ছে উৎপাদন সীমানা রেখা। আমাদের সুযোগ ব্যয় উৎপাদন সীমানা রেখা সম্পর্কে জানতে হবে যদি আমরা নির্বাচন সমস্যাটা ভালো করে সমাধান করতে চাই। গত ক্লাসে আমরা সুযোগ ব্যয়টা করেছি এবং চিত্রটা এঁকেছি, এবং উৎপাদন সীমানা রেখা আমরা একটু করে করেছি। তারপর আমাদের ইলেকট্রিসিটি চলে যাই। তো আমি একটু বলে দিই, যেমন আমরা গত ক্লাসে এই সুযোগ ব্যয় কাকে বলে চিত্র দেখেছি। উৎপাদন সীমানা রেখা এই এত পর্যন্ত আমরা বলেছিলাম, আমরা বলছি উৎপাদন সীমানা রেখা হচ্ছে এমন একটা রেখা। আমি একটু বলে দিই, হ্যাঁ, আমরা বলেছি এই যে উৎপাদন সীমানা রেখা, এটা হচ্ছে এমন একটা রেখা, এটাকে বলা হয় একটা উৎপাদন সীমানা রেখা, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এটা আরেকটা নাম আছে যেটা বলা হয় প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, পিপিএফ বলা হয়। হ্যাঁ, উৎপাদনের পরিমাণ হচ্ছে আমরা এখানে দুইটা দ্রব্য যদি উৎপাদন করি, মনে করি একটা হচ্ছে এক্স দ্রব্য আর একটা হচ্ছে ওয়াই দ্রব্য, আমরা যদি দুটো উৎপাদন করি, তাহলে একটা জমির মধ্যে আমরা যদি এই দুটো দ্রব্য উৎপাদন করি, তাহলে কি কি সংমিশ্রণ আমরা উৎপাদন করতে পারি এবং সর্বোচ্চ কি কি পরিমাণ, সর্বোচ্চ কতটুকু উৎপাদন করা যাবে, সেটাই আসলে আমরা উৎপাদন সীমানা রেখার মধ্যে দেখে থাকি। তো সংজ্ঞাটা এরকম ছিল যে উৎপাদন সীমানা রেখা হলো এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ, আমাদের যে জমি এটা কিন্তু নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তি হচ্ছে এই জমিতে আমরা কিন্তু কি করব, এই জমিতে যে আমরা চাষ করবো সেটা সবসময় একই পদ্ধতি থাকবে। তাহলে উৎপাদন সীমানা রেখা হলো এমন একটা রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। যেমন আমি যদি বলি এখানে এই যে দুটো দ্রব্য দেওয়া আছে, এখানে এক্স দ্রব্য আর ওয়াই দ্রব্য, এখানে আমি এক্স দ্রব্য 0 উৎপাদন করলে ওয়াই দ্রব্য 150, এক্স দ্রব্য আরেকটু বেশি উৎপাদন করি ওয়াই দ্রব্য তখন কমে যায়, এক্স দ্রব্য আরো বেশি উৎপাদন করলে ওয়াই দ্রব্য আরো কমে যায়, এক্স দ্রব্য আরো বেশি উৎপাদন করলে ওয়াই দ্রব্য আরো কমে যায়, এক্স দ্রব্য আরো বেশি এরকম। তার মানে এক্স দ্রব্য আমরা উৎপাদন বৃদ্ধি করলে ওয়াই দ্রব্য কমে যাচ্ছে, এটাই তো নিয়ম না? কারণ আমার তো সম্পদ, আমার তো যে জমি সেটা সীমিত। তো এটার মাধ্যমে যে এই যে এটা একটা সংমিশ্রণ, এটা একটা সংমিশ্রণ, এটা একটা মানে আমরা এই সংমিশ্রণ উৎপাদন করতে পারি। আমরা কিন্তু এই উৎপাদন সীমানা রেখার বাইরে উৎপাদন করতে পারি না, কারণ আমরা উৎপাদন সীমানা রেখা দ্বারা বুঝে থাকি যে আমরা সর্বোচ্চ কতটুকু উৎপাদন করতে পারবো সেটা, ঠিক আছে? তো উৎপাদন সীমানা রেখার বাইরে কোনো বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয়, এটাকে আমরা অর্জনযোগ্য অসম্ভব উৎপাদন বিধি বলি। আবার উৎপাদন সীমানা রেখার ভিতরে কোনো বিদ্যুৎ যদি উৎপাদন করতে বলে, হ্যাঁ উৎপাদন করা যাবে, তবে এটার ফলে সম্পদের পর্যাপ্ত ব্যবহার বা বলতে পারি যে সম্পদের কি যে প্রপার ইউটিলাইজ হবে না, হ্যাঁ, বেকারত্বকে নির্দেশ করবে, বা আমরা এটাকে অদক্ষ অঞ্চল বলে থাকি। ক্লিয়ার? উৎপাদন সীমানা রেখার ভিতরে যদি উৎপাদন করতে বলে, তাহলে আমরা সবাই একটু মুখস্থ করে ফেলি, জাস্ট 10 সেকেন্ড সময় দিব। উৎপাদন সীমানা রেখা কাকে বলে? দ্রুত করো সবাই, দ্রুত সবাই। উৎপাদন সীমানা রেখা কাকে বলে? আর সবাই শেয়ার করছো? আমার তো মনে হয় না সবাই শেয়ার করছো। সবাই একটু শেয়ার করে দাও, ঠিক আছে? বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার করে দাও, আর পাশাপাশি এটা মুখস্থ করো। উৎপাদন সীমানা রেখা কাকে বলে আর মুখস্থ করো, পাশাপাশি বন্ধুদের শেয়ার করো দ্রুত। সবাই একটু শেয়ার করে দাও। হ্যাঁ, পরিণতি ক্লাস হবে ইনশাআল্লাহ। নূর হাসান আছে ভাইয়া, টার্গেট A+ ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা নূর হাসান, কি অবস্থা? মাহমুদ আছে আমাদের সাথে। স্যার গোপালগঞ্জের অবস্থা দেখছেন? গোপালগঞ্জের কি হয়েছে? আমি তো পরীক্ষাতে ছিলাম, জানি না। রুবায়া বলছে আমাদেরকে এই এত ফাস্ট কথা বলেন, অর্ধেক কথা কানে যাওয়ার আগেই ফেরত চলে যায়।
তাই নাকি? আচ্ছা, আমি এতক্ষণ যা বলছি সেগুলো কিন্তু আমি আগের পড়া রিপিট করছি, মানে যেটা গত ক্লাসে আমি পড়াইছি। হ্যাঁ, তো এখন থেকে আমি হচ্ছে মানে একদম একটু আস্তে আস্তে পড়াবো, সমস্যা নেই। বলছে গোপালগঞ্জের নাম বদলে যাবে, তো আমি কি করতাম? গোপালগঞ্জের নাম বদলে গেলে আমি কি করতাম বলো? আমার কোনো লাভ আছে? তোমাদের এটা পরীক্ষা আসবে, পরীক্ষা পড়া পড়ো, পরীক্ষা টেনশন করো। কমেন্ট দেখেন না কেন? এই যে কমেন্ট দেখতেছি। ওকে, তাহলে আমরা বলেছি উৎপাদক সম্ভাররেখা কাকে বলে সেটা। এখন চলো আমরা উৎপাদক সম্ভাররেখা থেকে পরীক্ষা কীভাবে প্রশ্ন আসে সেটা একটু বলে দিই। আমাদের পরীক্ষা যেভাবে প্রশ্ন আসে, সাধারণত আমাদের পরীক্ষা একটা সূচি দেওয়া থাকে, যেমন ধরো এই একটা সূচি, এটাকে বলা হয় উৎপাদন সম্ভাবনার সূচি। এই সূচি থেকে আমাদের পরীক্ষা বলে যে এখান থেকে একটা উৎপাদন সম্ভাবনার রেখা অঙ্কন করো। তাহলে আমরা গত ক্লাসে যেভাবে করেছি সুযোগ ব্যয়ের মতো করে আমরা একটা রেখা অঙ্কন করব। আমরা এখানে দুইটা অক্ষ নিব এবং একটা অক্ষে আমরা একটা দ্রব্য ধরতেছি, মনে করো এক্স দ্রব্য আমরা ভূমি অক্ষে ধরলাম। তুমি যদি বলো যে না স্যার আমার থেকে এক্স দ্রব্য লম্ব অক্ষে ধরতে ইচ্ছে করতেছে, তাহলে তুমি লম্ব অক্ষে ধরতে পারো, কোনো সমস্যা নাই। এই চ্যাপ্টারের ক্ষেত্রে ভূমি অক্ষে কি ধরবা, লম্ব অক্ষে কি ধরবে, এটা নিয়ে কোনো কি নাই, তোমার দ্বিধাদ্বন্দ্ব নাই, তুমি যে কোনো যেটা ইচ্ছে সেটা ধরতে পারবা। আর উপরের দিকে আমরা ধরবো ওয়াই দ্রব্য, উপর দিকে আমরা কি ধরবো, ওয়াই দ্রব্য ধরবো। হ্যাঁ, সো এক্স দ্রব্যের ক্ষেত্রে 0, 50, 100, 140, 150 আছে। তাহলে আমরা এইটা দেখে একটা আইডিয়া করব যে আমরা কি কি ডিফারেন্স নিতে পারি, এখানে কতটুকু ডিফারেন্স নিতে পারি। মনে করো আমরা এখানে 50 করে ডিফারেন্স ধরবো। হ্যাঁ, আমরা প্রায় 300 জন যুক্ত হয়ে আছি, সবাই একটু ক্লাসে শেয়ার করে দিও, ঠিক আছে? একটু শেয়ার করে দিও যারা যুক্ত হচ্ছে। এখানে কিন্তু শেয়ার করলে 500 জন হয়ে যাবে, 300টা শেয়ার হলে 500টা হবে, 500 জন হবে ইজিলি। যেটা বলছি যে সবাই যদি শেয়ার করে দাও, 300টা শেয়ার করে দেখাও, দেখবে যে এখন 500 জন হবে। তাহলে এখানে কি বলছি, সর্বনিম্ন সংখ্যা সর্বোচ্চ সংখ্যা দেখে আইডিয়া করবা। তাহলে এখানে সর্বনিম্ন 0, সর্বোচ্চ 50 এবং আমরা 150 আর কি। তাহলে আমরা এখানে 50 করে ডিফারেন্স ধরতে পারি। তো ধরো তাহলে 50, 100, 150 ধরলাম, মনে করি এখানে ধরলাম 50, 100, 150। আর উপরের দিকে আমাদের সেম, উপরের দিকে এখানে সর্বোচ্চ 150, সর্বনিম্ন 0 আছে, তো এখানে আমরা 50 করে ধরি, কোনো সমস্যা নাই। তো আমরা এখানে 50 ধরলাম, 50, 100, 150, এখানে ধরলাম 50, 100, 150। ওকে, এখন আমরা বিন্দুগুলো বের করবো কেমনে। এই বিন্দুগুলো তোমাদেরকে একটু কেয়ারফুলি করতে হবে, ঠিক আছে? চলো আমরা বিন্দুগুলো একটু বের করি। সো কেমনে করবো দেখো, এখানে এক্স দ্রব্য যদি 0 হয়, ওয়াই দ্রব্য 150, এই বিন্দুটা অনেকেই কনফিউশন হয়ে যায়। এক্স দ্রব্য 0 হলে, এই এক্স দ্রব্য যদি আমরা 0 উৎপাদন করি, ঠিক আছে, এক্স দ্রব্য যদি 0 হয়, ওয়াই দ্রব্য তখন হচ্ছে, এক্স দ্রব্য 0 হলে ওয়াই দ্রব্য তখন 50, তার মানে এক্স দ্রব্য 0 হলে ওয়াই দ্রব্য 50, তার মানে আমাদের প্রথম বিন্দু হবে এই জায়গায়। তারপর এক্স দ্রব্য যদি 50 হয়, ওয়াই দ্রব্য হবে 140। এই এক্স দ্রব্য যদি 50 হয়, ওয়াই দ্রব্য হবে 140, তাহলে 140 কোথায় আছে, এখানে 100 আছে, এখানে 150 আছে, তাহলে 140 মানে এইটুকু মনে করো, এদিকে 50, তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিন্দু। তারপর এক্স দ্রব্য 100 হলে ওয়াই দ্রব্য 100, এক্স দ্রব্য 100 হলে ওয়াই দ্রব্য 100, তৃতীয় বিন্দু হচ্ছে এখানে। তারপর হচ্ছে এক্স দ্রব্য 140 হলে ওয়াই দ্রব্য 50, এই এক্স দ্রব্য যদি 140 হয়, 140 এখানে কোথায় আছে, এই যে 100 আছে, 150 আছে, তাহলে 140 একটু তার আগে হবে আর কি, তখন এদিকে 50, তাহলে আমাদের বিন্দুটা হবে এই জায়গায়। মানে এক্স দ্রব্য যখন 140, ওয়াই দ্রব্য তখন 50, এক্স দ্রব্য যখন 140, ওয়াই দ্রব্য তখন 50। তারপরে এক্স দ্রব্য যখন 150, ওয়াই দ্রব্য তখন 0, এক্স দ্রব্য যখন 150, ওয়াই দ্রব্য তখন কত হবে, 0 হবে, তার মানে বিন্দুটা হচ্ছে এই জায়গায়। তাহলে আমরা এই সবগুলো বিন্দু যদি এখন যোগ করে দিই, এখান থেকে যে রেখাটা পাবো সেটাকে আমরা বলি পিপিসি কার্ভ, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আমরা একটু বিন্দুগুলো দিয়ে ফেলি, এখানে এই যে বিন্দুগুলো দিয়ে ফেলি, মিশ্রণগুলো। তাহলে এটা হচ্ছে এ বিন্দু, এটা এ বিন্দু, এ বি সি ডি ই, এই তিনটা বিন্দু যোগ করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কি বিন্দু, তোমাদের হচ্ছে উৎপাদক সম্ভাবনা রেখা, ঠিক আছে? পারবো, আঁকতে পারবো? একটু সবাই বলো, আঁকতে পারবা কিনা সবাই? এই যে সবাই একটু শেয়ার করে দিও। হ্যাঁ, যারা নতুন আসতেছে সবাই একটু শেয়ার করে দিও, নিজের ওয়ালে শেয়ার করে দিবা অন্তত পক্ষে, ঠিক আছে? এইটুক তোমাদের কাছে চাওয়া পাওয়া, আর কোনো চাওয়া পাওয়া নাই। তোমাদের জন্য আমি সর্বোচ্চকে হেল্প করব, কিন্তু তোমাদেরকে জাস্ট একটা চাওয়া পাওয়া, একটু ক্লাসে শেয়ার করে দিবা, ক্লাস শুরু হইলে আর কিছু না। তো এটা আমাদেরকে ব্যাখ্যা লিখতে হবে, পরীক্ষা বলতে হবে। উৎপাদক সম্ভাবনা আঁকার পরে পরীক্ষা বলবে যে মানে উৎপাদক সম্ভাবনা অঙ্কন করো সূচি থেকে। তুমি শুধু একে ছেড়ে দিলে হবে না, তোমাকে একটা ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা কি? আমরা বলবো চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য ধরে পিপিসি রেখা অঙ্কন করা হলো। যেখানে আমরা দেখতে পাই এক্স দ্রব্য উৎপাদন 0 হলে ওয়াই দ্রব্য 150, এক্স দ্রব্য উৎপাদন 50, 100, 140,
150 হলে যথাক্রমে ওয়াই দ্রব্যের উৎপাদন 40, 150 এবং 0, এবং সে প্রাপ্ত বিন্দুগুলো হচ্ছে এ বি সি ডি ই। তাহলে আমরা এ বি সি ডি ই যদি যোগ করি তাহলে আমাদের উৎপাদন সমারেখা অঙ্কন হয়ে যাবে। ক্লিয়ার? পারবো আমরা? ওকে, এখানে এই যে উৎপাদন সমারেখাটা হইছে, এটা পরীক্ষা অনেক সময় এরকম প্রশ্ন আসে যে উৎপাদন সমারেখাটা দেখতে কেমন। এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, ডিটেলস যেহেতু বলাচ্ছি আমার এটা দরকার আছে। এখানে দুই ধরনের রেখা মনে রাখবে, একটা হচ্ছে এরকম রেখা, এখানে লিখে দিই, একটা হচ্ছে এরকম রেখা আর একটা হচ্ছে এরকম রেখা। এই দুটো রেখা মনে রাখবা। এটাকে বলা হয়, এই যেটাকে বলা হয় মূলবিন্দু, এটাকে বলা হয় মূলবিন্দুর দিকে অবতল বলা হয় এটাকে। উৎপাদন সমারেখা মূলবিন্দুর দিকে হবে অবতল। আর এটাকে বলা হয় আইসোকার্ন কার্ভ বা সমউৎপাদন রেখা। ঠিক আছে? তো এই সমউৎপাদন রেখা বা আইসোকার্ন কার্ভটা সাধারণত মূলবিন্দুর দিকে উত্তল হয়ে থাকে। তোমরা 9-10 এ পড়ছো উত্তল লেন্স অবতল লেন্স। ঠিক আছে? এরকম ছিল, সেটা হচ্ছে কি, এটাকে আমরা অবতল লেন্স বলি। কিরকম? এই যে এরকম দেখো, মানে এদিকে এভাবে থাকতো, তারপর এরকম থাকে, এটা হচ্ছে অবতল লেন্স। আর উত্তল লেন্সটা কেমন ছিল? এরকম, তাই না? তাহলে অবতল লেন্স আমরা যদি এই অংশটা মুছে দিই, উপরের অংশটা যদি মুছে দিই, আমি এই অংশটা যদি আমি মুছে দিই এদিকটা, তাহলে এটা কিসের মতো? এই যে এরকম, এটার মতো। হ্যাঁ, আর এটা যদি এই অংশটা মুছে দিই তাহলে সেটা হয়ে যাবে তোমার অবতল। এটা হচ্ছে মূলবিন্দুর দিকে উত্তল আর এটা হচ্ছে মূলবিন্দুর দিকে হবে অবতল হবে। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে আমাদের উৎপাদন সমারেখা রেখাটা কি হবে? মূলবিন্দুর দিকে কি হবে? অবতল হবে। মনে থাকবে? ওকে, ফাইন। এরপর আমরা চলে আসি, তাহলে আমরা উৎপাদন সমারেখা আঁকতে পারবো। এখন পরীক্ষায় শুধু উৎপাদন সমারেখা আঁকতে বলে না, বলে উৎপাদন সমারেখা আঁকার পরে তোমাকে বলবে, যেমন আমি এখানে যদি তোমাদেরকে আবার একটু দেখা দিই, আবার একটু আমি এঁকে নিচ্ছি, 0 x দ্রব্য y দ্রব্য। ঠিক আছে? সো আমরা মনে করো উৎপাদন সমারেখা আঁকছি 50, 100, 150। আমার ভুল হয়েছে, না মোছা হচ্ছিল, সমস্যা না, আমার আঁকতে সময় লাগবে না। 50, 100, 150 বিন্দুগুলো আমরা বের করে ফেলি। 0-এর সাথে 50, তারপর হচ্ছে এদিকে 50-এর সাথে 40, 100-এর সাথে 100, এদিকের সাথে 40, এটা এই বিন্দুগুলো যোগ করে দিলে যে রেখাটা সেটা হচ্ছে এ বি সি ডি ই। এটাকে আমরা বলতেছি পিপিসি। পিপিসি মানে হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। হ্যাঁ, পরীক্ষা এখানে 3 নাম্বারে তো এটা উৎপাদন সমারেখা আঁকতে বলছে, উৎপাদন সমারেখা পিপিসি রেখা আঁকো। 4 নাম্বার গিয়ে যে প্রশ্নটা করে সেটা হচ্ছে বলবে এক্স দ্রব্যের উৎপাদন যদি 100 হয়, হ্যাঁ, তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন কি 140 করা যাবে কিনা? ঠিক আছে? এক্স দ্রব্যের উৎপাদন 100 হলে ওয়াই দ্রব্য 140 করা যাবে কিনা, এরকম একটা বিন্দু বলতে পারে, অথবা দুইটা বলতে পারে। যে আবার তোমাদেরকে বলছে যে এক্স দ্রব্যের উৎপাদন যদি 100 হয়, আবার তোমাকে এরকম বলতে পারে যে এক্স দ্রব্যের উৎপাদন যদি, হ্যাঁ, এই যে এক্স দ্রব্যের উৎপাদন যদি 100 হয়, ওয়াই দ্রব্যের উৎপাদন তখন মনে করো যে 50 করা যাবে কিনা। হ্যাঁ, 100 হলে ওয়াই দ্রব্যের উৎপাদন তখন 50 করা যাবে কিনা। এরকম আমাদেরকে দুইটা বিন্দু বলতে পারে অথবা একটা বিন্দু আমাদেরকে বলতে পারে। ঠিক আছে? আমরা একটা একটা করে বের করি। প্রথমে এটা বের করি, যে দুইটা বিন্দু বলবে, বা একটা বললে একটা, দুইটা বললে দুইটা, যেগুলো বের করতে বলবে সেটা আমরা এখানে করব। প্রথমত এটা বের করি, এক্স দ্রব্যের উৎপাদন 100 হলে ওয়াই দ্রব্য 140 করা যাবে কিনা। তাহলে আমি যদি সেই বিন্দুটা বের করতে চাই, তাহলে বিন্দুটা কোথায় পড়ে দেখো, এক্স দ্রব্য যদি 100 হয়, ওয়াই দ্রব্য 140। এই এক্স দ্রব্য যদি 100 হয়, ওয়াই দ্রব্য হচ্ছে 140, তার মানে এখানে 140 এটা ছিল না? হ্যাঁ, এটা। তাহলে 140 সাথে এখানে 100, তার মানে বিন্দুটা হচ্ছে এই জায়গাটাতে, এটা। তাহলে এটাকে মনে করে একটা নাম দিলাম ই, এটা মনে করে এফ বিন্দু। তাহলে আমাকে বলো এফ বিন্দুকে উৎপাদন করা যাবে? আমরা বলেছিলাম কি একটু আগে যে উৎপাদন সমারেখার বাইরের কোনো বিন্দুতে উৎপাদন সম্ভব নয়। এটাকে আমরা অর্জনযোগ্য বা অসম উৎপাদন বিন্দু বলে থাকি, কারণ আমরা উৎপাদন সমারেখা পর্যন্ত উৎপাদন করতে পারি দুইটা সর্বোচ্চ, এর বাইরে আমরা উৎপাদন করতে পারি না। ঠিক আছে? সো এই এফ বিন্দু উৎপাদন সম্ভব না, এটাকে আমরা অর্জনযোগ্য বা অসম্ভব উৎপাদন বিন্দু বলতে পারি। ক্লিয়ার? আবার যদি বলি তাহলে এই বিন্দুতে উৎপাদন করা সম্ভব না, এটাকে আমরা অর্জনযোগ্য বা অসম্ভব উৎপাদন বিন্দু বলবো, কারণ সেটা উৎপাদন সমারেখার বাইরে চলে যাচ্ছে এফ বিন্দুটা। আবার যদি এটা বলি এক্স দ্রব্য যদি 100 হয়, ওয়াই দ্রব্য যদি 50 হয়, তাহলে সেটা কি হবে? এক্স দ্রব্য যদি 100 হয়, ওয়াই দ্রব্য যদি 50 উৎপাদন করে, তাহলে এখানে 100 সাথে এদিকে 50, তাহলে এই 50 সাথে এদিকে 100, তার মানে বিন্দুটা হবে এখানে, এই যে এটা। এটাকে আমরা বলতে পারি মনে করো জি বিন্দু। তাহলে এখন যদি বলি আমি জি বিন্দু উৎপাদন করা যাবে কিনা, আচ্ছা হচ্ছে হ্যাঁ, জি বিন্দু উৎপাদন করা যাবে, তবে এটার ফলে সম্পদের দক্ষ ব্যবহার হবে না, অপচয়কে নির্দেশ করবে, বা সম্পদের পূর্ণ নিয়োগ হবে না। স্যার কেন হবে না?
কারণ তুমি দেখো x দ্রব্য যদি 100 উৎপাদন করি, এই যে এখানে দেখলে বুঝবা, x দ্রব্য যদি আমি 100 উৎপাদন করি, y দ্রব্য তখন আমি উৎপাদন করতে পারি 100, কিন্তু বলতেছে তার চেয়ে কম করতে, তাই না? যেখানে আমি 100 উৎপাদন করতে পারতাম তার চেয়ে কম উৎপাদন করতে বলতেছে। তো তার মানে আমাদের সম্পদে কি হচ্ছে না, দক্ষ ব্যবহার হচ্ছে না, অপচয়কে নির্দেশ করছে, তাই না? তাহলে x দ্রব্য উৎপাদন 100 হলো, y দ্রব্য যদি 100 বলতো তাহলে পারফেক্ট, কিন্তু 100 চেয়ে কম বলতেছি, এটাকে আমরা বলবো এটাকে অর্জন করা যাবে, মানে উৎপাদন করতে পারবো, তবে এটার ফলে সম্পদের দক্ষ ব্যবহার হবে না। এটাকে আমরা আবার বেকারত্ব বিন্দু বলে থাকি, এটাকে আমরা বেকারত্ব বিন্দু বলে থাকি। এখন প্রশ্ন, বেকারত্ব বিন্দু কেন বলবো এটাকে? হ্যাঁ, কারণ তুমি আমাকে বলো যতটুকু উৎপাদন করতে পারতাম তার সাথে যদি কম উৎপাদন করে, তার মানে উৎপাদন কম, তার মানে কি বলো? উৎপাদন কম। যদি উৎপাদন কম হয় তাহলে মুনাফা কম হবে, মুনাফা কম হবে, একটা প্রতিষ্ঠানের মুনাফা কম হবে, উৎপাদন কম তো মুনাফা কম, তাই না? আবার মুনাফা যদি কম হয় তাহলে মূলধন কম হবে, মূলধন গঠন কম, অর্থাৎ একটা দেশে মূলধন গঠন কম হবে, মূলধন মানে টাকা পয়সা মানুষ জমাতে পারবে কম আর কি, ঠিক আছে? মুনাফা কম, অর্থাৎ এখানে সঞ্চয় কম লিখে আগে, তারপর মূলধন গঠন কম লিখতেছি। এখানে হবে মুনাফা কম হলে সঞ্চয় কম, সঞ্চয় হবে কম, আর সঞ্চয় যদি কম হয় এখানে হবে মূলধন গঠন কম, ওটা না লিখতে সরাসরি বিনিয়োগ লিখতে পারো, বিনিয়োগ কম, বিনিয়োগ কম হবে, কারণ মানুষ টাকা পয়সা জমাতে পারলে তখনই তো তারা নতুন করে ব্যবসা প্রতিষ্ঠান বাড়াবে। তোমার একটা দোকান আছে, তুমি যদি টাকা পয়সা সঞ্চয় করতে পারো, টাকা জমাইতে পারো, তখনই তো তুমি নতুন করে কি করবা, আবার সেখান থেকে একটা দোকান থেকে 2টা দোকান 5টা দোকান তুমি নিবা, তাই না? তাহলে বিনিয়োগ কম হবে। আবার বিনিয়োগ যদি কম হয়, এটার পরেরটা আর কি, হ্যাঁ এটা পরেরটা, বিনিয়োগ যদি কম হয় তাহলে কর্মসংস্থান কম, কর্মসংস্থান কি হবে? কর্মসংস্থান কম হবে, আর কর্মসংস্থান যদি কম হয় তাহলে দেখা দিবে বেকারত্ব, বেকারত্ব দেখা দিবে, বেকারত্ব দেখা দিবে। তাহলে বেকারত্ব কেন দেখা দিচ্ছে? কারণ আমাদের কি হয়েছে, আমাদের হচ্ছে প্রথমত উৎপাদন কম করছি, উৎপাদন যদি কম হয় তার চেয়ে যদি কম করি যতটুকু করার কথা, তাহলে আমাদের মুনাফা কম হবে, আমরা টাকা পয়সা কম জমাতে পারবো, টাকা পয়সা কম জমা হলে সঞ্চয় কম, সঞ্চয় কম হলে বিনিয়োগ কম হবে, বিনিয়োগ কম হলে কর্মসংস্থান কম হবে, কর্মসংস্থান হলে বেকারত্ব কম হবে। এটা অনেক জায়গায় কাজে লাগবে ইকোনমিক্সে, ঠিক আছে? তো সবাই এই লাইনটা একটু নোট ডাউন করে রাখবা, ঠিক আছে? এই লাইনটা অনেক জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? অনেক জায়গায় তোমরা একটু লিখে ফেলো দরকার হলে কমেন্ট বক্সে, ঠিক আছে? উৎপাদন কম হলে মুনাফা কম, মুনাফা কম হলে সঞ্চয় কম, এখানে আরেকটা লিখতে পারো, মুনাফা কম হলে সঞ্চয় কম, সঞ্চয় কম হলে মূলধন গঠন কম, মূলধন গঠন কম হলে বিনিয়োগ কম, বিনিয়োগ কম হলে কর্মসংস্থান কম, কর্মসংস্থান কম হলে বেকারত্ব দেখা দিবে। আর এই বিন্দুকে তাই আমরা বেকারত্ব বিন্দু বলে থাকি। ক্লিয়ার? একটু সবাই লিখে ফেলো কমেন্ট বক্সে লিখে ফেলো, একবার লিখলে পরীক্ষায় কি হবে এটা মনে থাকবে, ঠিক আছে? উৎপাদন সমান রেখা থেকে এর বাইরে প্রশ্ন আসবে না। আরে আমার কথা হচ্ছে মারা খাবে না এটা কনফার্ম যদি তুমি আমার ক্লাস করো, জাস্ট ধৈর্য ধরে ক্লাস করতে পার, কিছু না, ঠিক আছে? সো আমরা তাহলে এখানে উৎপাদন সময় রেখা আঁকছি এবং এখান থেকে কি প্রশ্ন আসবে সেটা বলছে। তোমাদেরকে আমি একটা একদম ট্রিক্স বলি, সেটা হচ্ছে ইজিলি তুমি বলতে পারবা যে উৎপাদন সময় রেখা মানে বিন্দুটা বাইরে হবে না ভিতরে হবে, এই সুযোগ দেখেই বলতে পারবা। পরীক্ষা যদি এটা দেখো তাহলে তুমি ইজিলি বলতে পারো উৎপাদন সময় রেখা বাইরে হবে না ভিতরে হবে। যখন এক্স দ্রব্য যদি 100 হয়, ওয়াই দ্রব্য যদি 100 বলে, তখন সেটাকে বলবো আমরা সম্পদের পুনর্নিয়োগ হবে, সেটা উৎপাদন সময় রেখার উপরে হবে বিন্দুটা। এই যে উৎপাদন সময় রেখা, এই উৎপাদন সময় রেখার উপরে, উপরে মানে হচ্ছে এরকম, এগুলো হচ্ছে উপরের বিন্দু, আর এটা হচ্ছে বাইরের বিন্দু, এটা হচ্ছে ভিতরের বিন্দু। উৎপাদন সময় রেখার উপরের বিন্দু কখন হবে? যখন এটা যদি 100 বলে, এটা যদি 100 বলে, তখন হচ্ছে উৎপাদন সময় রেখার উপর হবে, সেটা হচ্ছে সম্পদের দক্ষ ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ উৎপাদনকে নির্দেশ করবে। আর এক্স দ্রব্য উৎপাদন 100 হয়, ওয়াই দ্রব্য 140 হয়, তার চেয়ে বেশি করতে বলে, 100 চেয়ে বেশি করতে বলে, তার মানে সেটা উৎপাদন সময় রেখার বাইরে চলে যাবে বিন্দুটা। আর যদি এক্স দ্রব্য 100 ওয়াই দ্রব্য 100 চেয়ে কম উৎপাদন করতে বলে, তার মানে সেটা উৎপাদন সময় রেখার ভিতরে চলে যাবে, যে কোনো জায়গায় হতে পারে বিন্দু, ঠিক আছে? সো এটাকে আমরা মানে অর্জনযোগ্য, তবে এটার ফলে সম্পদের সর্বোচ্চ ব্যবহারকে নির্দেশ করবে না। পারবো সবাই? পারবো বলো? উৎপাদন সময় রেখা পারবো সবাই? এইটুক উৎপাদন সময় রেখা থেকে আমাদের এইটুক প্রশ্ন আসতে পারে, এই বাইরে কিছু আসবে না। আর উৎপাদন সময় রেখা থেকে এর বাইরে আর কিছু আসবে না। হ্যাঁ, চলে আসে আমরা এর পরবর্তী টপিক। এর পরবর্তী টপিক হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। আমরা এখন আলোচনা করব মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান এখন আমরা আলোচনা করব।
ঠিক আছে, তাহলে আমাদের এর পরের টপিক মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। আমি বলছি এই জায়গা থেকে সিকিউ না আসলেও অনেক সময় মানে অনেক সময় বেশি কঠিন প্রশ্ন হলে বা ব্যতিক্রমধর্মী প্রশ্ন হলে তখন এখান থেকে প্রশ্ন আসতে পারে, মৌলিক অর্থনৈতিক সমস্যা থেকে প্রশ্ন আসতে পারে। মনে রাখবা মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে ইকোনমিক্সের তিনটা। কয়টা? তিনটা। একটা হচ্ছে কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টা? তিনটা। কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন, কার জন্য উৎপাদন করা হবে। প্রথমে আমরা সমস্যার সমাধান করি, কি উৎপাদন করা হবে এই সমস্যাটা আমরা সমাধান করার চেষ্টা করি। দেখো কি উৎপাদন করা হবে, আমি যদি একটা উৎপাদন সময় রেখা আঁকি, হ্যাঁ আমি যদি একটা উৎপাদন সময় রেখা, এই একটা উৎপাদন সময় রেখা, এই উৎপাদন সময় রেখার মধ্যে আমি এখানে একটা হচ্ছে এখানে ধরতেছি আমি কৃষি দ্রব্য, হ্যাঁ, আর এখানে ধরতেছি আমি শিল্প দ্রব্য আমি ধরলাম। হ্যাঁ, আমি যদি বলি যে এখানে আমি দুইটা বিন্দু দিচ্ছি, এখানে একটা বিন্দু দিচ্ছি এ বিন্দু, এই এ বিন্দুতে আমাদের শিল্পদ্রব্যের উৎপাদন হয় y1 পরিমাণ আর কৃষিদ্রব্যের উৎপাদন হয় x1 পরিমাণ। আবার আমি যদি বলি যে আলহামদুলিল্লাহ, আবার আমি যদি বলি বি বিন্দু, এই বি বিন্দুতে আমাদের x দ্রব্যের উৎপাদন হয় আমাদের x2 পরিমাণ আর y দ্রব্যের উৎপাদন হয় y2 পরিমাণ। একটা জিনিস খেয়াল করবা, এ বিন্দুতে কিন্তু x দ্রব্যের উৎপাদনটা বেশি, y দ্রব্যের উৎপাদন কম, মানে কৃষিদ্রব্য বেশি উৎপাদন করতেছি এ বিন্দুতে আর শিল্পদ্রব্য কম উৎপাদন করতেছি। আর বি বিন্দুতে আমাদের কৃষিদ্রব্য উৎপাদন হচ্ছে কম কিন্তু শিল্পদ্রব্য হচ্ছে বেশি উৎপাদন হচ্ছে, তাই না? শিল্পদ্রব্য এইটুকু পরিমাণ উৎপাদন হচ্ছে। তা আমি যদি বলি বাংলাদেশ কোন বিন্দুতে উৎপাদন করবে, এ বিন্দুতে না বি বিন্দুতে? বলো বাংলাদেশ কোন বিন্দুতে উৎপাদন করবে, দ্রুত বলতে হবে। তোমরা একটু ক্লাসে শেয়ার করে দিও, ঠিক আছে? যারা নতুন আসতেছো, নতুন না সবাই শেয়ার করে দিবা। আমি কিন্তু ক্লাসের শেষে দেখি যে ক্লাস করছো 500 জন কিন্তু ক্লাস শেয়ার করছো 70 জন 80 জন, এখন ক্লাস করতেছো 330 জন, কিন্তু দেখবো যে আমি এখন ঢুকে দেখলে ক্লাস শেয়ার করছে মাত্র 40 জন 50 জন। এত বেশি কিছু চাই তোমাদের কাছে? একটা শেয়ার দিতে চাই, আর কিছু কি চাই ইচ্ছে বেশি? এরকম একটা ক্লাসে 500 জন স্টুডেন্ট না থাকলে কি ভালো লাগে? একটু বলো তো। বাংলাদেশ কোন বিন্দু উৎপাদন করবে, আনসার করো, দ্রুত করবা। আনসার হচ্ছে বাংলাদেশ উৎপাদন করবে এই বিন্দুতে। কেন এই বিন্দুতে? কারণ সেখানে কৃষিদ্রব্য বেশি উৎপাদন হবে, শিল্পদ্রব্য কি কৃষিদ্রব্য এইটুক আর শিল্পদ্রব্য কি কম উৎপাদন হবে। তো যদি বলা হয় কি উৎপাদন করা হবে, আসলে সেটা ডিপেন্ড করতেছে সেই দেশের উপর। একটা যদি কৃষি প্রধান দেশ হয়, যেমন বাংলাদেশের ক্ষেত্রে বলতে পারে বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে অ্যাভারেজ উৎপাদন করবে যেখানে কৃষিদ্রব্য বেশি শিল্পদ্রব্য কম। আবার আমি যদি বলি উন্নত দেশ একটা যেখানে শিল্পের উপর বেশি নির্ভরশীল, মনে করো আমেরিকা, তাহলে তারা কোন বিন্দু উৎপাদন করবে? আসতে হবে বি বিন্দুতে, অর্থাৎ ওয়াই দ্রব্য বেশি উৎপাদন করবে, এক্স দ্রব্য কম, মানে শিল্পদ্রব্য বেশি কৃষিদ্রব্য কি কম উৎপাদন করবে, বি বিন্দু উৎপাদন করবে। তাহলে কিভাবে উৎপাদন করা হবে সেটা তো আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে, তাই না? কি উৎপাদন করা হবে সেই সমস্যা হচ্ছে কি উৎপাদন করা হবে সেটা ডিপেন্ড করে থাকে, মানে কি উৎপাদন করা হবে এই সমস্যার সমাধানের জন্য আমরা উৎপাদন সময় রেখা, যেটাকে আমরা বলি পিপিসি রেখা, এই পিপিসি রেখা আমরা সহযোগিতা নিতে পারি, যেখানে আমরা সেই দেশের উপর আসলে নির্ভর করবে আমরা কি উৎপাদন করবো, আমরা কি কৃষিদ্রব্য বেশি উৎপাদন করবো নাকি শিল্পদ্রব্য বেশি উৎপাদন করবো। যদি একটা দেশ কৃষি নির্ভর হয় তাহলে তারা এ বিন্দু উৎপাদন করবে যেখানে কৃষিদ্রব্য বেশি শিল্পদ্রব্য কম। আবার যদি একটা দেশ উন্নত হয় সেক্ষেত্রে তারা বি বিন্দু উৎপাদন করবে যেখানে কৃষিদ্রব্য কম শিল্পদ্রব্য বেশি উৎপাদন হবে। তাহলে সমস্যার সমাধান হয়ে গেল, কি উৎপাদন করা হবে সেই সমস্যার সমাধান আমরা করে ফেলেছি। এখন আমরা চলে আসি 2 নম্বরটা, কিভাবে উৎপাদন করা হবে এই জিনিসটা আমরা বলবো। এই কিভাবে উৎপাদন করা হবে সেই সমস্যাটার সমাধান করতে হলে আমাদের ওই যে তোমাদের একটু আগে বলেছে একটা রেখা আছে, এটা হচ্ছে আইসোকয়েন কার্ভ, যেটাকে আমরা বলি সম উৎপাদন রেখা। এটা সম্পর্কে আমি বিস্তারিত বলবো থার্ড চ্যাপ্টারে, প্রথম পত্রের থার্ড চ্যাপ্টারে। আপাতত এটুকু বুঝো। আমি যদি বলি যে আমাদের উৎপাদনের উপকরণ কয়টি, থার্ড চ্যাপ্টারে আছে এই টপিকটা। হ্যাঁ, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি উৎপাদনের উপকরণ কয়টি, তোমাকে বলতে পারবা? উৎপাদনের উপকরণ হচ্ছে 4টা। একটা হচ্ছে ভূমি, উৎপাদন উপকরণ হচ্ছে 4টা। একটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং হচ্ছে 4 নাম্বার সংগঠন। তাহলে উৎপাদন উপকরণ কয়টি? 4টি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন।
এই চারটা দিয়ে আমরা যে কোনো জিনিস উৎপাদন করতে পারি। আমাদের এই কলমটা বানানোর জন্য আমাদের প্রথমত একটা ভূমি লাগবে, একটা জায়গা লাগবে, 2 নাম্বার শ্রম লাগবে, আমাদের শ্রমিক লাগবে, 3 নাম্বার মূলধন আমাদের টাকা পয়সা লাগবে কাঁচামাল কেনার জন্য, 4 হচ্ছে আমাদের একটা সংগঠন লাগবে, মানে আমাদের একটা টিম লাগবে যারা উৎপাদন করার কথা বলবে, ঠিক আছে, এবং উৎপাদন কাজে সহযোগিতা করবে, বা বলতে পারো উৎপাদন করো এই জিনিসটা বলবে, বা সংগঠিত করবে, ঠিক আছে, সংগঠক, বা আমরা যেটাকে কি বলে থাকি, সংগঠন বলে থাকি। এই চারটা জিনিসের প্রয়োজন হবে। এখন আমি যদি বলি এই চারটার মধ্যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠনের মধ্যে আমি দুইটা নিব। একটা হচ্ছে আমি মনে করি এখানে নিলাম শ্রম, যেটাকে আমরা বলে থাকি লেবার, হ্যাঁ, এল নিলাম, আর উপরের দিকে আমরা মূলধন নিব। মনে করো মূলধন মানে হচ্ছে যেটাকে আমরা কে দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল, ঠিক আছে, ক্যাপিটাল। এখানে আবার পুঁজিও লেখা থাকতে পারে, পুঁজি মানেও ক্যাপিটালকে বোঝাই। দেখো যদি আমরা মূলধনকে, এই যে মূলধন আমরা বলতেছি কোথায় কোথায়, এই যে মূলধন, এটাকে হচ্ছে ক্যাপিটাল, CAPITAL, কিন্তু এটাকে আমরা সি দিয়ে প্রকাশ করি না। কেন প্রকাশ করি না? কারণ ইকোনমিক্সে সি দ্বারা কস্টকে বোঝানো হয়, কস্টকে, হ্যাঁ, তাই আমরা এখানে সি দ্বারা লিখতে পারি না। এখানে আমরা এটাকে প্রকাশ করে থাকি কে দিয়ে, কি দিয়ে প্রকাশ করে থাকি, এটাকে আমরা কে দিয়ে প্রকাশ করে থাকি। এখন প্রশ্ন স্যার কে দিয়ে যদি প্রকাশ করি, কে দিয়ে কেন প্রকাশ করতেছি, অনেকগুলো অ্যালফাবেট আছে, শুধু কে দিয়ে কেন প্রকাশ করবো? আচ্ছা হচ্ছে এটা উচ্চারণ হয়, এই যে ক্যাপিটাল উচ্চারণ হয় কে দিয়ে, তাই না, এই যে কে, ক্যাপিটাল, ক্যাপিটাল, তাই আমরা কে দিয়ে এখানে অ্যালফাবেট ইউজ করতেছি মূলধনের জন্য। আর শ্রম হচ্ছে লেবার, এল উৎপাদন করতেছি। আর ভূমির জন্য LAN, এটা দিয়ে আমরা প্রকাশ করি। আর মূলধন হচ্ছে যেটাকে আমরা সংগঠন বলি, ও দিয়ে বা অর্গানাইজেশন দিয়ে আমরা প্রকাশ করে থাকি। তাহলে এখানে আমরা শ্রম এবং মূলধন নিয়েছি। পরীক্ষা যদি আসে মূলধনকে কে দিয়ে কেন প্রকাশ করা হয়, কি বলবা? কারণ এখানে মূলধন হচ্ছে, আমরা ইকোনমিক্সে সি দ্বারা কস্টকে বোঝাই, তা আমরা সি দ্বারা ক্যাপিটালকে নির্দেশ করতে পারতেছি না, সো আমরা এখানে কে দিয়ে নির্দেশ করতেছি। ওকে ফাইন। আমি যদি বলি এই দুইটা জিনিসের আমি, এই দুইটা জিনিস দিয়ে আমি কোনো একটা দ্রব্য উৎপাদন করবো, মনে রাখবা এই চারটে উপকরণের মধ্যে কোনোটাই কিন্তু মানে কোনো একটা প্রতিষ্ঠানে আর কি, যদিও এই মূলধন এবং সংগঠনকে প্রতিটা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে থাকে এটা বলা হয়, এবং এগুলোর কারণে উৎপাদন তেমন একটা চেঞ্জ হয় না। মূলত এই দুটো দিয়ে সবচেয়ে বেশি উৎপাদন চেঞ্জ হয়, শ্রম এবং মূলধন। তবে মনে রাখবা এই চারটার কোনোটাই জিরো হইতে পারবে না। মনে রাখবা যে এই উৎপাদন উপকরণগুলোর মধ্যে কোনোটাই জিরো হতে পারবে না। মনে করো একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে কোনো ভূমি নাই, তাহলে কি হবে? তাহলে উৎপাদন করা যাবে না। যদি কোনো শ্রমিক না থাকে তাও উৎপাদন হবে না। যদি কোনো মূলধন না থাকে তাও উৎপাদন হবে না। যদি কোনো সংগঠন না থাকে, কেউ যদি সংগঠিত না করে, তাও কিন্তু উৎপাদন হবে না। তার মানে কোনোভাবেই আমাদের এই চারটা একটাও জিরো হওয়া যাবে না। তাই আমরা যদি এখানে একটা সমুৎপাদন রেখা আঁকি, তাহলে রেখাটা এরকম হবে, রেখাটা হবে এরকম। এখন স্যার এটা একটু কার্ভ হয় কেন? কারণ ওই যে বলেছিলাম এই রেখাটা কখনো ভূমি অক্ষকে বা লম্বকে স্পর্শ করবে না। এই জন্য, কারণ যদি সেটা ভূমি অক্ষকে স্পর্শ করে, তার মানে সেই বিন্দুতে আমাদের মূলধনের পরিমাণ জিরো বোঝাবে। আবার সেটা যদি এদিকে লম্বকে স্পর্শ করতো, এরকম যদি হইতো, মনে করো স্পর্শ করছে, তার মানে সে অবস্থায় মূলধন যতভাবে হোক, কিন্তু আমাদের শ্রম কি হবে তখন? জিরো বোঝাবে। কিন্তু বাস্তবিক পক্ষে আমাদের শ্রম এবং মূলধন কোনোটাই কি হইতে পারে না? জিরো হইতে পারে না, ঠিক আছে। তো যার কারণে আমরা এটার এই যে রেখাটা, সমুৎপাদন রেখাটা, এই সমুৎপাদন রেখাটাকে আমরা এভাবে করে একটা কার্ভ আকারে নিব। এখন আমি যদি বলি, মনে করি আমি এখানে একটা বিন্দু দিলাম, এ বিন্দু, যেখানে আমাদের এই যে মূলধন, এই মূলধনের পরিমাণ হচ্ছে K1, এবং এই যে লেবারের পরিমাণ সেটা হচ্ছে L1 ইউজ হচ্ছে। আরেকটা বিন্দু মনে করো ভি বিন্দু, যেখানে আমাদের ক্যাপিটালের পরিমাণ K2, মানে কম ব্যবহার হচ্ছে ক্যাপিটাল, কিন্তু এই যে লেবার এটা কিন্তু বেশি ব্যবহার হচ্ছে। বেশি আর কম নির্দেশ করবে, বেশি আর কম নির্দেশ করবে এই সংখ্যা দিয়ে না, এখানে যে 1 2 লিখছে এই সংখ্যা দিয়ে কিন্তু বেশি আর কম নির্দেশ করে না। দেখবা মূলবিন্দু থেকে কত দূরে কত কাছে, যেমন মূলবিন্দু থেকে যত দূরে হবে তত মানটা বড়। যেমন এখানে L1 হচ্ছে ছোট, L2 হচ্ছে কি বড়, আর এখানে হচ্ছে L2 ছোট কিন্তু K2 ছোট কিন্তু K1 বড়, বেশি বোঝাবে। তাহলে আমি যদি বলি যে এ বিন্দুতে আমাদের মূলধন হচ্ছে এতটুকু পরিমাণ, কিন্তু শ্রম হচ্ছে এতটুকু, তার মানে মূলধন বেশি শ্রম কম দিয়ে আমি উৎপাদন করতেছি। আবার আমি যদি বলি বি বিন্দু, এই বি বিন্দুতে আমাদের শ্রমিক বেশি কিন্তু মূলধন কম দিয়ে আমি উৎপাদন করতেছি আর কি। অনেক থাকে না এরকম। আমি যদি বলি একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে আমরা মনে একটা দেশ, যে দেশে আমরা হচ্ছে অ্যাভারেজ উৎপাদন করতেছি, যেখানে সেই দেশে মূলধন বেশি ব্যবহার করে, শ্রম কি করে? কম ব্যবহার করে। উৎপাদন হবে কত? এই অ্যাভারেজ উৎপাদন হবে মনে করো 10, আমরা 10টা দেশ উৎপাদন করতেছি। আবার মনে করো একটা দেশ, যে দেশের আমরা ক্যাপিটাল বেশি নাই, তাদের শ্রমিক বেশি আছে, যেমন বাংলাদেশের মতো দেশ, তাহলে সেক্ষেত্রে তারা লেবার বেশি, মূলধন কম ইউজ করে বিদ্যুৎ উৎপাদন করতে পারে, এবং সেক্ষেত্রে তাদের উৎপাদনের পরিমাণ সমান হবে। তো এই রেখাটাকে বলা হয় একটা সমুৎপাদন রেখা। তাহলে আমি যদি বলি সমুৎপাদন রেখা কাকে বলে, তাহলে কি বলবা? সমুৎপাদন রেখা, বা যেটাকে আমরা আইসোকয়েন কার্ভ বলছি, সমুৎপাদন রেখা বা আইসোকয়েন কার্ভ মানে হচ্ছে সমুৎপাদন রেখা হলো এমন একটা রেখা, যেই রেখার প্রত্যেকটা বিন্দুতে দুইটা উৎপাদনের উপকরণের
দুইটি উৎপাদনের উপকরণে বিভিন্ন সংমিশ্রণের মাধ্যমে একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদন প্রকাশ, অর্থাৎ তুমি এই রেখাটা যেখানে উৎপাদন করো না কেন, আমি শ্রম আর মূলধনে আমি বিভিন্ন সংমিশ্রণ পাবো, হয়তো শ্রমিক কম মূলধন বেশি, অথবা শ্রম বেশি মূলধন কম, ঠিক আছে, কিন্তু উৎপাদনটা এই রেখাটার প্রত্যেকটা বিন্দু উৎপাদনটা সেম হবে, তাই এটার নাম হচ্ছে আইসোকয়েন কার্ভ। এই আইসোকয়েন কার্ভের প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের পরিমাণগুলো কি হবে, সেম হবে, এখানে 10 এখানে 10, সব জায়গায় উৎপাদন কি থাকবে, সেম থাকবে। তাহলে আমি এ বিন্দু উৎপাদন করি বা বিন্দু উৎপাদন করি, আমি যেখানে উৎপাদন করি না কেন আমাদের উৎপাদনটা কি থাকবে, ফিক্সড থাকবে, তাই এটাকে বলা হয় সমউৎপাদন রেখা। তাহলে সমউৎপাদন রেখা কাকে বলে? সমউৎপাদন রেখা হচ্ছে এমন একটা রেখা যে রেখার প্রত্যেকটা বিন্দুতে, যতগুলো বিন্দু আঁকা যায়, প্রত্যেকটা বিন্দুতে দুটো উৎপাদনের উপকরণের বিভিন্ন সংমিশ্রণের মাধ্যমে একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদন প্রকাশ, অর্থাৎ এখানে তুমি যেখানে উৎপাদন করো না কেন উৎপাদনটা সেম থাকবে, একই থাকবে। তাহলে এখন ওই যে কিভাবে উৎপাদন করা হবে সেই সমস্যার সমাধান কিন্তু হয়ে গিয়েছে। কেমনে? আমি যদি বলি একটা দেশ, যেই দেশে, হ্যাঁ একটা দেশ যেই দেশে মনে করো যে শ্রমিক অনেক বেশি, যেমন ধর বাংলাদেশের কথা যদি বলো, আমি যদি বলি বাংলাদেশ কোন বিদ্যুৎ উৎপাদন করবে বলো, এখানে বাংলাদেশ কোন বিদ্যুৎ উৎপাদন করবে, কি বলবা? এই পোলাপান মানুষজন কম কেন তো? হ্যাঁ তোমরা ক্লাস শেয়ার করো, সবাই শেয়ার করে দাও, একটু ফ্রেন্ডদেরকে নিয়ে আসো, সবাইকে নিয়ে আসো। ক্লাসে শেষ পর্যন্ত থাকতে হবে, নাহলে তো হবে না। ক্লাস শেষ পর্যন্ত না থাকলে কি হবে? তাহলে আমি যদি বলি বাংলাদেশ এখানে কোন বিন্দু উৎপাদন করবে, আনসার হবে বাংলাদেশ এখানে উৎপাদন করবে বি বিন্দুতে, কারণ যেখানে লেবার বেশি ক্যাপিটাল কম, যেহেতু বাংলাদেশ একটা ওভার পপুলেটেড কান্ট্রি, বাংলাদেশে অনেক বেশি শ্রমিক আছে কিন্তু মূলধন নাই সেই অনুযায়ী। কথা কি বুঝছি? ভাই মন্দাকে অর্থনৈতিক মন্দা, অর্থনৈতিক সমৃদ্ধি, ও আচ্ছা এটা তো সুযোগ ব্যয়ের ক্ষেত্রে, আচ্ছা সেটা দেখাবো একটু বড়, এটা শেষ করে টপিকটা শেষ করে দেখা দিব, সমস্যা নাই। তাহলে আমরা কি বলছি, শ্রম আমাদের হচ্ছে এখানে শ্রমিক বেশি ইউজ হচ্ছে বি বিন্দুতে আর মূলধন কম, তাহলে আমরা বাংলাদেশের ক্ষেত্রে বি বিন্দু উৎপাদন করবো। আর যদি বলা হয় উন্নত দেশ যেখানে মূলধন বেশি, তাহলে তারা উৎপাদন করবে এ বিন্দুতে। তাহলে কীভাবে উৎপাদন করবে সে সমস্যার সমাধান হয়ে গেছে, আমরা শ্রমিক বেশি ইউজ করবো যদি উন্নত দেশ হয় বা উন্নয়নশীল দেশ হয় সেক্ষেত্রে, আর মূলধন কম ইউজ করবো, ঠিক আছে, এভাবে করে আমরা বলবো। ওকে, তাহলে এটার সমস্যার সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরপর চলে আসি কার জন্য উৎপাদন করা হবে। হ্যাঁ আমি যদি একটা দেশের মানুষকে দুইটা শ্রেণীতে ভাগ করি, একটা হচ্ছে গরিব শ্রেণী, গরিব মানুষ, একটা মনে করো যে গরিব, গরিব শ্রেণীর দ্রব্য, আর হচ্ছে ধনী শ্রেণীর দ্রব্য। আচ্ছা তাহলে আমি যদি বলি একটা দেশের মানুষকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ধনী শ্রেণী, গরিব শ্রেণী। তো আমি যদি এখানে একটা উৎপাদন সময়রেখা এঁকে থাকি, একটা উৎপাদন সময়রেখা এঁকে থাকি, এই উৎপাদন সময়রেখার এখানটা বিন্দু দিলাম যেটা হচ্ছে এ বিন্দু, যেখানে আমাদের ধনী শ্রেণীর দ্রব্য বেশি উৎপাদন হচ্ছে y1 পরিমাণ, আর গরিব শ্রেণীর দ্রব্য x1 পরিমাণ উৎপাদন হচ্ছে। আর মোট আরেকটা দেশ যেখানে আমাদের বি বিন্দু, সেই বিন্দুতে হচ্ছে আমাদের ধনী শ্রেণীর দ্রব্য উৎপাদন হচ্ছে কম y2 পরিমাণ, আর গরিব শ্রেণীর উৎপাদন কি হচ্ছে, দ্রব্য বেশি উৎপাদন হচ্ছে। তাহলে কার জন্য উৎপাদন করা হবে? আনসার হচ্ছে আসলে সেটা আমরা সমস্যার সমাধান করতে পারি উৎপাদন সময়রেখার মাধ্যমে। হ্যাঁ এবং এটার মধ্যে মনে রাখবা যে উৎপাদন সময়রেখার মাধ্যমে আমরা সমস্যার সমাধান করতে পারি, কার জন্য উৎপাদন করা হবে সেটা ডিপেন্ড করতেছে সেই দেশের উপর। সেই দেশে যদি বেশিরভাগ মানুষ গরিব হয়, সেই দেশে যদি বেশিরভাগ মানুষ কি হয় বলতো, গরিব হয়, তাহলে তারা উৎপাদন করতে পারে বি বিন্দুতে, যেখানে আমাদের ধনী শ্রেণীর দ্রব্য কম, গরিব শ্রেণীর দ্রব্য বেশি উৎপাদন হবে। আবার সেই দেশের মানুষ যদি বেশিরভাগ ধনী হয় তাহলে তারা উৎপাদন করবে এ বিন্দুতে, অর্থাৎ তখন তারা ধনী শ্রেণীর দ্রব্য বেশি উৎপাদন করবে, গরিব শ্রেণীর দ্রব্য কি হবে, কম উৎপাদন করবে। এই শেষ। আমরা কি বুঝছি? তাহলে গেল কি তিনটা প্রশ্ন, একটা হচ্ছে কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য কি উৎপাদন করা হবে সেটা উৎপাদন সময় রাখা, আর কার জন্য উৎপাদন করা হবে সেটা উৎপাদন সময় রাখা। শুধু কিভাবে উৎপাদন করা হবে এটা হচ্ছে সমউৎপাদন রেখার মাধ্যমে করবে। হ্যাঁ তাহলে সমউৎপাদন রেখা মূল বিন্দু কি হয়, উত্তল হয়ে থাকে, আর এই উৎপাদন সময় রেখাগুলো সব মূল বিন্দু কি হয়ে থাকে, অবতল হয়ে থাকে। ঠিক আছে, সো ওটা একটু বলে দিই। একজন প্রশ্ন করছিল স্যার আমাদের যেটা সেটা হচ্ছে যদি অর্থনৈতিক সমৃদ্ধি অর্থনৈতিক মন্দা কেমনে বুঝবো, যখন একটা দেশের উৎপাদন সময় রেখা, মনে করি এটা 2025 সাল উৎপাদন সময় রেখা, এটা বাংলাদেশের 2026 সালে যদি উৎপাদন সময় রেখা এইদিকে চলে যায়,
মানে বাইরের দিকে শিফট করে, মূল্যবোধের দিকে আরো বাইরের দিকে শিফট করে 2026 সালে, তার মানে সে দেশে অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে। আর যদি 2026 সালে সেই রেখাটা ভিতরের দিকে চলে আসে, 2026 সালে যদি সেই রেখাটা ভিতরের দিকে চলে আসে, তার মানে সে দেশে অর্থনৈতিক মন্দা হয়েছে। তাহলে অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে বাইরের দিকে শিফট করলে উৎপাদন সীমারেখা, আর অর্থনৈতিক ঘাট কি মন্দা হচ্ছে উৎপাদন সীমারেখার ভিতরে শিফট করলে হবে। ঠিক আছে, ওকে আমরা বুঝতে পারছি। ওকে, তাহলে এটা শেষ। এরপর আমরা চলে আসি সেটা হচ্ছে আমাদের পরবর্তী টপিক, যেখান থেকে আমাদের সিকিউ প্রশ্ন হবে। আচ্ছা, এখানে আরেকটা টপিক একটু বলে দিই, সেটা হচ্ছে আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যার মধ্যে বিভিন্ন কর্মচারী, এখান থেকে অনেক সময় গ নাম্বার প্রশ্ন চলে আসে। আমাদের যে অর্থনৈতিক সমস্যাগুলো আছে এগুলো সমাধানের জন্য আমরা আসলে কি কি কাজ করে থাকি? আমরা 4টা কাজ করে থাকি মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য। এক, আমরা উৎপাদন করে থাকি কোনো একটা দ্রব্য। ঠিক আছে, তো উৎপাদন মানে হচ্ছে যেটাকে আমরা সংজ্ঞা হচ্ছে এরকম, মানুষ আসলে কোনো জিনিস সৃষ্টি করতে পারে না। এই যে কলমটা, এটা কিন্তু মানুষ কি করতে পারে না, সরাসরি সৃষ্টি করতে পারে না। মানুষ যেটা করছে, এই কলমটা হচ্ছে মানুষ প্রকৃতি প্রদত্ত কোনো একটা জিনিসের বিভিন্ন পরিবর্তন করে করে বাড়তি উপযোগ সৃষ্টি করছে। স্যার কেমন হয়েছে কলমটা? মনে করো কেমিক্যালের মাধ্যমে প্রথমে প্লাস্টিক তৈরি করা হয়েছে, সেই প্লাস্টিক থেকে কলমের শেপ দেওয়া হয়েছে, তাই না? তার মানে এখানে তারপর এটা কলম হয়েছে। মনে করো যে আমি যদি বলি একটা বইটা কেমনে বানানো হয়েছে? প্রথমে বাঁশ থেকে কাগজ হয়েছে, সেই কাগজ থেকে বই প্রিন্ট হয়েছে, তারপর সেটা গাম বাইন্ডিং করে উপরে কাভার দিয়ে তখন সেটা একটা বইয়ের রূপান্তর হয়। তার মানে প্রকৃতি প্রদত্ত কোনো একটা জিনিসের বিভিন্ন পরিবর্তন করে, রূপগত গুণগত পরিবর্তন করে বাড়তি উপযোগ সৃষ্টি করা, সেটাকে আমরা উৎপাদন বলে থাকি। তাহলে বাড়তি উপযোগ মানে কি? উপযোগ মানে কি? উপযোগ মানে হচ্ছে মানুষের অর্পণ করা ক্ষমতা বৃদ্ধি করা। হ্যাঁ, তাহলে উপযোগ বলতে বোঝানো হয় কোনো দ্রব্যে বিদ্যমান মানুষের অর্পণ করা যে ক্ষমতা, সেটাকে আমরা উপযোগ বলে থাকি। যেমন এই কলমের উপযোগ হচ্ছে আমি লিখতে পারছি, ঘড়ির উপযোগ আমি টাইম দেখতে পাচ্ছি, লাইটের উপযোগ আমাকে তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, তার মানে প্রকৃতি প্রদত্ত কোনো একটা জিনিসের রূপগত গুণগত পরিবর্তনের মাধ্যমে বাড়তি উপযোগ সৃষ্টি করাকে আমরা কি বলবো? উৎপাদন বলবো। ওকে, তাহলে আমরা উৎপাদন কি বলছি? প্রকৃতিগত কোনো একটা জিনিসের রূপগত গুণগত পরিবর্তনের মাধ্যমে বাড়তি উপযোগ সৃষ্টি করাকে আমরা কি বলি? উৎপাদন বলি। এটা হচ্ছে আমাদের প্রথমত আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানে অর্থনৈতিক সমস্যা সমাধানে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা পণ্য উৎপাদন করি। 2, বিনিময় করে থাকে। বিনিময় মানে হচ্ছে আমি মনে করি এরকম কলম বানাইলাম 1000 পিস, বানায় নিজের কাছে রেখে দিলে হবে না, এটা আমাদেরকে বিনিময় করতে হবে। বিনিময় মানে কি? আমাদেরকে যে টাকার বিনিময়ে এটা দেওয়া নেওয়া করতে হবে, বা বলতে পারো দুইটা দ্রব্যের মালিকানা হস্তান্তর করতে হবে, তখনই সেটাকে আমরা বিনিময় বলি। তার মানে বিনিময় বলতে দুটি দ্রব্য সেবার মালিকানা হস্তান্তরকে বোঝানো হয়ে থাকে। হ্যাঁ, যেমন আমি কলম বানাইছি, কলম বানানোর পর সেটা আরেকজনকে দিয়ে দিলাম, তার কাছ থেকে আমি টাকা নিয়েছি, এটাকে বলা হয় দুটি দ্রব্যের মালিকানা হস্তান্তর হওয়া। এরপর হচ্ছে বন্টন। এই যে আমি উৎপাদন করছি, উৎপাদনের জন্য 4টা জিনিসের প্রয়োজন হয়েছিল। উৎপাদন উপকরণ 4টি, একটু বলছিলাম না? কি কি ছিল? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তাহলে উৎপাদন উপকরণ কয়টি? 4টি। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই যে উৎপাদন উপকরণ 4টি, ওই 4টি উৎপাদন উপকরণকে আমাদের এখন কি করতে হবে? তাদেরকে তাদের প্রাপ্য অংশ বোঝাতে হবে। এই যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠনের প্রাপ্য অংশ কি জানো? ভূমির জন্য আমরা খাজনা দিই, মূলধনের শ্রমের জন্য আমরা মজুরি দিই, মূলধনের জন্য আমরা সুদ দিই, এবং সংগঠনের জন্য আমরা কি দিই? মুনাফা দিয়ে থাকি। তাহলে যে ভূমি আমাকে দিবে তাকে আমাকে খাজনা দিতে হবে ভূমির জন্য, যে শ্রম দিবে তাকে আমাকে মজুরি দিতে হবে, যে মূলধন দিবে তাকে আমাকে সুদ দিতে হবে, যে আমাকে সংগঠিত করে দিবে তাকে আমাকে মুনাফা অংশ শেয়ার করতে হবে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে বন্টন মানে হচ্ছে উৎপাদনের যেসব অবদান রাখে, যেমন ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, তাদেরকে তাদের প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়া, সেটাকে আমরা বন্টন বলে থাকি। এরপর হচ্ছে ভোগ। ভোগ মানে কি? কোনো দ্রব্য ব্যবহারের মাধ্যমে এর উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে। অর্থাৎ উৎপাদনের মাধ্যমে আমরা উপযোগ সৃষ্টি করি, আর ভোগের মাধ্যমে আমাদের হচ্ছে কি হয়? যে অর্থনৈতিক সমস্যা সমাধানের যে গর্ব আছে সেটা শেষ হয়। উৎপাদন করে আমরা পণ্য উৎপাদন করতেছি, তারপর সেটা বিনিময় করতেছি, তারপর আমরা টাকা ভাগ করে নিচ্ছি যারা উৎপাদন করছি তারা, তারপর ওই যে দ্রব্যটা কিনে নিয়ে গেছে সে কি করবে? দ্রব্যটা এই গল্পটাতে আমি লিখতে লিখতে একটা সময় এটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, তার মানে এটা ভোগ হয়ে যাবে। ক্লিয়ার? এই 4টা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা, এই 4টা হচ্ছে আমাদের অর্থনৈতিক সমস্যা সমাধানের বিভিন্ন কর্ম পর্যায়। হয়েছে? আচ্ছা, এরপর আসো। এরপর হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের ওই যে বলছিলাম যেখান থেকে আমাদের সিকিউ আসতে পারে 2 নাম্বার টপিক, অর্থনৈতিক ব্যবস্থা, যেটা একটু আগে পড়ছি সেখান থেকে একটা সিকিউ আসবে আমাদের মৌলিক উৎপাদন সীমারেখা রেখা থেকে। এবং এখন যেটা বলবো যে অর্থনৈতিক ব্যবস্থা, এখান থেকে আমাদের একটা সিকিউ আসবে। অর্থনৈতিক ব্যবস্থা বলতে আমরা আসলে কি বলে থাকি? একটা দেশের যে অর্থনৈতিক কার্যক্রমগুলো যে আইনগত রীতিনীতির উপর গড়ে ওঠে, হ্যাঁ, একটা আইনগত রীতিনীতি আছে, কেমনে হবে, এটা মালিকানা কি হবে, সবকিছু নিয়ে একটা দেশের অর্থনৈতিক কার্যক্রম যে আইনগত বা রীতিনীতির উপর গড়ে ওঠে, এই রীতিনীতির
প্রাতিষ্ঠানিক যে কাঠামো সেটাকে আমরা বলে থাকি অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে কি বলছে, অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে যার মাধ্যমে একটি দেশের সমাজে উৎপাদন, সম্পদের বন্টন এবং এই দ্রব্য সেবার ভোগ এইসবের মধ্যে সমন্বয় সাধন করে থাকে। একটু সুন্দর করে যদি বলি তাহলে এটা বলবো আমরা, একটা দেশের অর্থনৈতিক কার্যক্রম যে সামাজিক ও আইনগত রীতির উপর গড়ে ওঠে, এই রীতির প্রাতিষ্ঠানিক কাঠামোকে আমরা কি বলি, অর্থনৈতিক ব্যবস্থা বলে থাকি। তো পৃথিবীতে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা আছে, মনে রাখবা। পৃথিবীতে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা আছে, যেগুলোর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো আসলে সমাধান করতে পারি। আমাদের যে মৌলিক অর্থনৈতিক সমস্যা আছে, কি উৎপাদন করা হবে, কে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, সেগুলো আমরা সমস্যা সমাধান করতে পারবো এই 4টা জিনিসের মাধ্যমে। একটা হচ্ছে পৃথিবীতে 4 ধরনের মৌলিক অর্থনৈতিক সমস্যা আছে। এক, ধনতান্ত্রিক পুঁজিবাদী অর্থব্যবস্থা, বা এটাকে আমরা আবার বাজার অর্থব্যবস্থা বলে থাকি। বাজার অর্থ ব্যবস্থা বলতে পারো, হ্যাঁ, অর্থ ব্যবস্থা। তাহলে এটাও পরীক্ষা আসতে পারে। তাহলে আমরা কি বলছি যে ধনতান্ত্রিক পুঁজিবাদী বা পুঁজিবাদী অর্থব্যবস্থা, বা এটাকে আমরা বাজার অর্থব্যবস্থা বলি। 2 নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা। 3 মিশ্র অর্থব্যবস্থা। 4 হচ্ছে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে আমরা একটু সবাই মুখস্থ করি, নামগুলো মুখস্থ করবো। হ্যাঁ, পৃথিবীতে 4 ধরনের অর্থব্যবস্থা প্রচলিত আছে। কি কি? ধনতান্ত্রিক বা পুঁজিবাদী বা বাজার অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা, 3 নম্বর হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা, 4 নম্বর হচ্ছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। এই 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা পৃথিবীতে প্রচলিত আছে। আমরা এগুলো সম্পর্কে জানবো একটু পরে, কারণ এগুলো থেকে পরীক্ষা একটা সিকিউ আসবে তোমাদের। যদি ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন হয় তাহলে তোমাদের উৎপাদন সীমা রেখা থেকে আসবে, আর যদি থিওরিটিক্যাল কোয়েশ্চেন হয় তাহলে এই উৎপাদন সীমা রেখা থেকে তোমাদের প্রশ্ন আসবে। বোঝা গেছে? হয়েছে? এগুলো পারবা? তাহলে কি স্কিপ করবো? তাহলে আমরা এখানে চলে আসি। 4 ধরনের অর্থ ব্যবস্থার মধ্যে আমাদের প্রথম আছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এখান থেকে আমাদের এমসিকিউ আসতে পারে। হ্যাঁ, তো এগুলো একটু পড়বা, এগুলো আমি একটু দেখা দিচ্ছি। হ্যাঁ, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলি প্রথমে। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা প্রথমে আছে সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে? যে অর্থব্যবস্থায় অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের যে উপকরণগুলো থাকে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, সেগুলোর মালিকানা থাকে ব্যক্তি মালিকানাধীন। হ্যাঁ, কোনো সরকারি মালিকানা থাকে না, সেটাকে আমরা বলি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। যেটা হয়ে থাকে, যেটা সূত্রপাত হয় ইউরোপে, এগুলো পরীক্ষা আসে। হ্যাঁ, এবং 1789 সালে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে সমগ্র ইউরোপে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সূত্রপাত হয়। পরবর্তী বর্তমানে পুরো বিশ্বে পুরোপুরি ধনতান্ত্রিক ব্যবস্থা না থাকলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশে এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কাছাকাছি অর্থব্যবস্থা আছে। এটা মূল বৈশিষ্ট্যগুলো মনে রাখবা। সম্পদের মালিক থাকবে শুধু ব্যক্তি মালিকানাধীন। এখানে আয়ের বৈষম্য হবে, যেহেতু ধনতান্ত্রিক অর্থব্যবস্থা হয়, এখানে যার যত বেশি টাকা সে আরো টাকাবান হয়। হ্যাঁ, যে যার যত বেশি টাকা থাকবে সে আরো মানুষকে শোষণ করবে বা তার টাকা বাড়বে আরো। অবাধ প্রতিযোগিতা হবে এখানে, ঠিক আছে, অবাধ প্রতিযোগিতা দেখা দিবে। শ্রমিক শোষণ হবে। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এই যেটা একটু বলি, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা মানে হচ্ছে দামটা নির্ধারণ হবে চাহিদা এবং যোগানের মাধ্যমে। গত ক্লাসে দেখাইছি না, আমি যদি বলি একটা চাহিদা রেখা, তাহলে এটা কি চাহিদা রেখা, ডিডি প্রাইম। আর যোগান রেখা যদি বলি, এটা হচ্ছে একটা যোগান রেখা। তাহলে চাহিদা রেখা হবে বাম থেকে নিম্নগামী, আর যোগান হবে বাম থেকে কি ঊর্ধ্বগামী। তাহলে চাহিদা এবং যোগানের মাধ্যমে এই যে ভারসাম্য হয়, ভারসাম্য থেকে আমরা একটা দাম পাই। এই যেখানে আমাদের দাম থাকে, যেটাকে আমরা বলি ভারসাম্য দাম, আর এখানে আমরা একটা ভারসাম্য পরিমাণও পাই। যাই হোক, সো ভারসাম্য দাম যেটা আমরা পাই, এই যে ভারসাম্য দাম পাচ্ছি আমরা 10 টাকা, ঠিক আছে। ভারসাম্য দাম আমরা কত পাচ্ছি? 10 টাকা। হ্যাঁ, ভারসাম্য দাম আমরা কত পাচ্ছি? 10 টাকা পাচ্ছি, তাই না? তাহলে এই যে দামটা নির্ধারণ হচ্ছে চাহিদা এবং যোগানের মাধ্যমে। আবার আমি যদি বলি এই অবস্থায় যোগান ঠিক আছে, কিন্তু কোনো কারণে চাহিদা বেড়ে গেছে বাজারে, তার মানে এই যোগানটা ঠিক রেখে যদি চাহিদা যদি কোনো কারণে বেড়ে যায়, তাহলে চাহিদা রেখা ডান দিকে শিফট করবে। এই চাহিদা রেখা যদি চাহিদা যদি বেড়ে যায়, যোগান স্থির রেখে চাহিদা যদি বৃদ্ধি পায়, তাহলে এই চাহিদা রেখা ডান দিকে শিফট হবে। মনে রাখবে, ইকোনমিক্সে বৃদ্ধি মানে হচ্ছে ওই রেখাটা ডান দিকে শিফট, আর হ্রাস মানে হচ্ছে ওই রেখাটা বাম দিকে শিফট। তো যেহেতু বলছে চাহিদা বৃদ্ধি পাবে, তার মানে এই চাহিদা রেখা যদি ডান দিকে শিফট করে বৃদ্ধি পাইলে, তাহলে চাহিদাকে আঁকতেছি নতুন একটা ডান দিকে শিফট করে, তাহলে এটার নাম দিলাম D1 মনে করো। এটা ছিল 0, এখন 1 হয়েছে। তো মিলিত হয়েছে কোথায়? এখানে। আগে ছিল মনে করো E0, এখন হয়েছে E1 বিন্দু মিলিত হয়েছে। আমরা দেখতে পাই আমাদের দাম যেটা আছে সেই দামটা কিন্তু আগের তুলনায় কি হয়ে গেছে? বেড়ে গেছে। এই যে যোগান স্থির রেখে চাহিদা যখনই বাড়ছে, আমাদের দাম বাড়তেছে। যোগান স্থির রেখে যখনই চাহিদা আমাদের বৃদ্ধি পাচ্ছে, দাম বৃদ্ধি পাচ্ছে। এই যে দামটা বাড়তেছে, এটা কারো কোনো হাত আছে না, জাস্ট চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে দ্রব্যের আমাদের দাম বৃদ্ধি পাচ্ছে। এটাকে আমরা বলতে পারি যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, মানে দামের উপর কারো কোনো হাত নাই,
এখানে পুরোপুরি দামটা কি হবে তোমার স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ হবে। ওকে, আবার দেখো এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার এটাকে আমাদের অর্থনীতির জনক, অর্থনীতির জনক কে বলো, কমেন্ট বক্সে বলো। তোমরা সব নিজেরা পড়তে পারো, কিন্তু সমস্যা হচ্ছে তোমরা পরীক্ষা হলো স্কিপ করে চলে যাও তাড়াহুড়া করতে গিয়ে, দেখা যায় তো এমসিকিউ আনসার করতে পারো না ঠিক মতো, পরীক্ষা হলে খারাপ করো। অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। দেখছো এখানে বলছে পল স্যামুয়েলসন বলছে একজন, তাহলে এই যে ভুল করতেছো। তাহলে আনসার হচ্ছে অর্থনীতির জনক হচ্ছে, আমরা বলবো অর্থনীতির জনক হচ্ছে তোমার অ্যাডাম স্মিথ, আর আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন ছিল। ঠিক আছে, তো অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাকে অদৃশ্য হাত বা ইনভিজিবল হ্যান্ডের সাথে তুলনা করছে। কেমন, এই যে কথাগুলো বলতেছি এগুলো থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাকে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ ইনভিজিবল হ্যান্ড, বা আমরা বলতে পারি যে যেটাকে আমরা বলি ইনভিজিবল হ্যান্ড বা অদৃশ্য হাতের সাথে তুলনা করেছে। কেমন, তারপর হচ্ছে সমাজের শ্রেণী বিভাজন হবে, ভোক্তা সর্বমত্ত থাকবে, ভোক্তা যা ইচ্ছে তাই ভোগ করতে পারবে, শ্রমিক শ্রেণী মালিক শ্রেণী অস্তিত্ব সৃষ্টি হবে, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এগুলো সবগুলো হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য বলতেছে। এখানে পরীক্ষা আসতে পারে যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কোন অর্থ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, আসতে হবে ধনতান্ত্রিক। এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা আবার মিশ্রের মধ্যে আছে, তবে মিশ্রের মধ্যে অনেক সময় সরকার কন্ট্রোল করে, কিন্তু হচ্ছে এই ধনতান্ত্রিক বা পুঁজিবাদীর মধ্যে সরকার কি করে না, সবসময় কন্ট্রোল করে না, সরকার কোনোভাবে একদমই কন্ট্রোল করে না, কিন্তু মিশ্রের মধ্যে অনেক সময় কন্ট্রোল করে বিদায়, সেজন্য এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা মিশ্রের অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য হলেও সেটা প্রধান বৈশিষ্ট্য বলবো না। পরীক্ষা যদি আসে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কোন অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, আনসার হবে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। ওকে, এরপর আমরা চলে আসি পরবর্তীটা, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক। এটা হচ্ছে অপোজিট, ধনতান্ত্রিকের অপোজিট, যেখানে সকল মালিক থাকবে সরকারি মালিকানাধীন। এই অর্থনৈতিক ব্যবস্থার প্রথম সূত্রপাত হয় হচ্ছে সমাজতন্ত্রের পতন, হ্যাঁ সমাজতন্ত্রের পতন এবং লেনিন নেতৃত্বে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা বা সমাজতন্ত্রের উত্থান হয়ে থাকে। এটা এটা আমাদের জারতন্ত্র হবে, এটা সমাজ না, এটা হবে জারতন্ত্রের পতন এবং লেনিন নেতৃত্বে নির্দেশমূলক অর্থ ব্যবস্থার সমাজতন্ত্রের উত্থান হয়ে থাকে। পরবর্তীতে চীন, কিউবা, উত্তর কোরিয়া, সারা পূর্ব জার্মান সহ কিছু দেশের অর্থব্যবস্থা প্রচলিত হয়। এটা বুঝতে হচ্ছে সরকারি মালিকানা থাকবে, সুষম উন্নয়ন হবে, প্রতিযোগিতা অনুপস্থিত হবে, এখানে প্রতিযোগিতা থাকবে না, সবকিছু যেহেতু সরকারের আন্ডারে হবে। কেন্দ্রীয় বেকারত্ব অনুপাত, এখানে বেকারত্ব থাকবে না। ঠিক আছে, বেকারত্ব কম হয় যেহেতু সরকার আগে থেকে সবকিছু কন্ট্রোলড ভাবে করে থাকে। সম্পদের সুষম বন্টন হয়, সম্পদগুলো সুষমভাবে বন্টন হয়ে থাকে। মুদ্রাস্ফীতি অনুপস্থিত, এখানে মুদ্রাস্ফীতি থাকে না। মুদ্রাস্ফীতি মানে বুঝো, মুদ্রাস্ফীতি কাকে বলে? তাহলে আমরা মুদ্রাস্ফীতি মানে হচ্ছে ক্রমাগত দামস্তর বৃদ্ধির ফলে, মানে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার ফলে অর্থের মূল্য কমে যাওয়াকে আমরা মুদ্রাস্ফীতি বলি। যেমন আগে একটা 10 টাকা চিপস ছিল, একটা 10 টাকা, মানে আগে একটা চিপস ছিল 10 টাকা, এখন ওই চিপসটাই কিন্তু হচ্ছে তোমাকে 20 টাকা দিয়ে। তাহলে আগে 10 টাকা দিয়ে যে চিপস কিনতাম এখন 20 টাকা দিয়ে সেম চিপস। তার মানে এই যে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার ফলে অর্থের ভ্যালুটা, মূল্যটা কমে গেছে। আগে 10 জনে যে কাজটা করতো এখন 20 জন মিলে সেম কাজ করতেছে। এটাকে বলা হয় যে মুদ্রাস্ফীতি, অর্থাৎ ক্রমাগত দামস্তর বৃদ্ধির ফলে অর্থের মূল্য হ্রাস পাওয়া। এটা অনুপস্থিত বলতেছে সমাজতন্ত্রে, কারণ এগুলো সরকার কন্ট্রোল করে ফুল। বোঝা গেছে? ওকে, এরপর আমরা যদি বলি তাহলে এটা মনে রাখবা 1917 সালে জারতন্ত্রের প্রথম, এটা হচ্ছে রাশিয়াতে, সর্বপ্রথম রাশিয়াতে হয়। ঠিক আছে, এটা মনে রাখবা, রাশিয়াতে উত্থান হয় সমাজতন্ত্রের। এরপর হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, এটা হচ্ছে কম্বিনেশন, সমাজতন্ত্র আর ধনতন্ত্রের কম্বিনেশন হচ্ছে আমাদের মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে আমরা এভাবে বলি যে ধনতান্ত্রিক, এটা ধন হবে, ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সংমিশ্রণ হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে আমরা উৎপাদন, বন্টন, বিনিময় সবকিছু নির্দেশমূলক এটার মাধ্যমে হয়ে থাকে। সো এটা বৈশিষ্ট্যগুলো যদি বলি, এখানে সম্পদের ব্যক্তিগতভাবে সরকারি মালিকানা, সরকার বা বেসরকারি বিনিয়োগ হয় এখানে এককভাবে। এই যে দেখছো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এখানেও কিন্তু আছে মিশ্রের মধ্যে। তবে পরীক্ষা যদি আসে এই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা যদি বলে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কোন অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, তখন কিন্তু মিশ্র বলবো না, তখন আসতে হবে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। তো মিশ্রের ক্ষেত্রে কি হয়, এটা প্রধান বৈশিষ্ট্য কেন বলতেছি না, কারণ মিশ্রের ক্ষেত্রে আমাদের ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে দাম নির্ধারণ হলেও সরকার অনেক সময় হস্তক্ষেপ করে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে যদি বলো, বাংলাদেশের ক্ষেত্রে দেখবা যে বাংলাদেশে এই যে তোমার যদিও দামটা ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে হয় কোনো দ্রব্যের দাম, তবে সরকার অনেক সময় হস্তক্ষেপ করে। যেমন ধরো অনেক সময় অনেক দ্রব্যের দাম হুট করে বেড়ে যায়। যেমন ধরো মাঝখানে একবার
পেঁয়াজের দাম বেড়ে গেছিল, হ্যাঁ, করোনার পরে, তো তখন অনেক টাকা, মানে 30 টাকার পেঁয়াজ হয়ে গেছিল 300 টাকা 400 টাকা, তখন সরকার হস্তক্ষেপ করছে। সরকার বলতেছে না, পেঁয়াজ এখন প্রতি কেজি 60 টাকা দাম বিক্রি করতে হবে, সবাইকে নির্দেশ দিচ্ছে, হ্যাঁ, মানে সরকার হস্তক্ষেপ করতেছে। আবার তোমরা দেখবে যে খোলা বাজারে কম টাকায় পণ্য বিক্রি করতেছে, ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় নামে ট্রাকে করে বিক্রি করতেছে। সেটা কি? সেটা এক ধরনের কি বলতে পারো সরকার হস্তক্ষেপ করতেছে কার উপর? তোমার দ্রব্যের দামের উপর, বোঝা গেছে? সরকার কম দামে পণ্য বিক্রি করতেছে কেন? যাতে লোকাল মার্কেটে দাম কমে যায় এবং যারা বিক্রেতা আছে তারা কম দামে পণ্যটা ছেড়ে দেয় আর কি, ঠিক আছে? তো সেজন্য সরকার হস্তক্ষেপ করে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় মাঝে মধ্যে। তারপর এখানে প্রতিযোগিতা হয়, শ্রমিকদের স্বার্থ রক্ষা হয়, শ্রমিকদের জন্য বিভিন্ন অ্যাক্ট থাকে, মুদ্রাস্ফীতি, এখানেও মুদ্রাস্ফীতি আমরা দেখতে পাই। এগুলো সব হচ্ছে আমাদের। দেখো ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা যদি বলি, ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে কোরআন, সুন্নাহ, ইজমা কিয়াস। সুন্নাহ মানে হচ্ছে হাদিস, একই কথা। এই চারটার উপর ভিত্তি করে আমরা জানি ইসলামী শরিয়ার উৎস হচ্ছে এই চারটা, এটার উপর ভিত্তি করে যে অর্থব্যবস্থা প্রচলিত সেটাকে আমরা ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা বলি। এটা বৈশিষ্ট্যগুলি ইসলামী শরিয়া, হালাল হারামের বিধান আছে, শ্রমনীতি বাস্তবায়ন আছে, শ্রমিকদেরকে তাদের ঘাম শুকানোর আগে টাকা পরিশোধ করতে হয়, সামাজিক নিরাপত্তা আছে, সুদমুক্ত অর্থব্যবস্থা। এটা হচ্ছে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। আর যদি বলে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা কেমন, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে, তাহলে আমরা পরীক্ষা যদি আসি ইসলামিক অর্থব্যবস্থা কাকে বলে, তাহলে বলবা যে ইসলামী শরীয় বিধিবিধানের উপর ভিত্তি করে যে অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত তাকে আমরা বলি যে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। তো এখানে বলছে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাগুলো কেমন আসতে হবে? বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে আমরা বলতে পারি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি তোমাকে একটা প্রশ্ন করি, হ্যাঁ, যারা একটু তাড়াহুড়া করতেছো, তাড়াহুড়া করলে তো হবে না। দেখো আমি বলতেছি বাংলাদেশে আমি যদি বলি যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো কিভাবে সমাধান হয়, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো কিভাবে সমাধান হয়, আনসার হচ্ছে এটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান হয়ে থাকে ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে। হ্যাঁ, কি উৎপাদন করা হবে সেটা আমাদের যেটা চাহিদা থাকবে সেটা আমরা উৎপাদন করব, কীভাবে উৎপাদন করা হবে সেটাও সেম, যেটা আমাদের জন্য সহজলভ্য হবে সেটা, আর কার জন্য উৎপাদন করা হবে সেটাও সেম, চাহিদা এবং যোগানের মাধ্যমে নির্ধারণ হবে। আর যদি বলি ইসলামিক সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলিকে আমরা সমাধান হবে, কি উৎপাদন করা হবে সেটা সরকার নির্ধারণ করে দিবে, কীভাবে উৎপাদন করা হবে সেটা সরকার নির্ধারণ করে দিবে, এবং কার জন্য উৎপাদন করা হবে সেটাও সরকার পাবে, মানে যে কি কেন্দ্রীয় নির্দেশনায় সেটা হয়ে থাকবে। বোঝা গেছে? আমরা কি বলছি, এই তোমরা পড়াশোনায় ইয়াতে মনোযোগ দাও, লেকচারে মনোযোগ দাও, কমেন্ট বক্সে উল্টাপাল্টা কমেন্ট করলে তো হবে না। তোমরা তো পড়াশোনায় মনোযোগ দাও, পরীক্ষা হলে কিন্তু এগুলোই আসলে তোমরা আর লিখতে পারবে না। তাহলে এই হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা। এরপর আর দুটো টপিক আছে, একটা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, আর একটা হচ্ছে বেসিক অর্থনৈতিক এবং সামষ্টিক অর্থনীতি। এই দুটো জিনিস নিয়ে একটু কথা বলি। বেসিক অর্থনৈতিক সামষ্টিক অর্থনীতি কি? অর্থনীতি আসলে এই যে সাবজেক্ট আমরা পড়তেছি এটা শুরুতে এরকম কম্বাইন্ড ছিল আর কি, বর্তমানে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করে পড়ি। একটা হচ্ছে বেসিক অর্থনীতি, যেটাকে আমরা বলি মাইক্রো ইকোনমিক্স, আর একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স। 1933 সালে অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাগনার ফ্রিশ 1933 সালে অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাগনার ফ্রিশ অর্থকে দুই ভাগে ভাগ করছে, বেসিক অর্থনীতি, একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। এই বেসিক অর্থনীতিকে আমরা বলি মাইক্রো ইকোনমিক্স, এসেছে গ্রিক শব্দ মাইক্রোস থেকে। হ্যাঁ, এটা গ্রিক শব্দ, ওই যে বলছিলাম প্রাচীন গ্রিসে ইকোনমিক্সের মানে অর্থশাস্ত্রের চর্চা শুরু হয়, সেটা দেখছো গ্রিক শব্দ থেকে এসেছে মাইক্রোস। আর এই যে ম্যাক্রো শব্দটা এসেছে এটা একটা গ্রিক শব্দ থেকে এসেছে ম্যাক্রোস থেকে। কেমন মনে রাখবা, এই যে এখানে তুমি অক্ষরের সাথে তুমি কিন্তু ইজিলি বুঝতে পারো। এই যে মাইক্রো MIC, এই যে সি এর জায়গায় লিখবা, এই MIC এর জায়গায় এখানে কে লিখবা, তারপর ও এর পর কি লিখবা, একটা এস লিখবা, তাহলে মাইক্রোস হয়ে যাবে। এখানে ম্যাক্রোর ক্ষেত্রে MSC আর ও ম্যাক্রো, এই সি এর জায়গায় কে লিখবা, ও এর পর একটা এস লিখবা, ম্যাক্রোস থেকে এসেছে। ঠিক আছে? সো বেসিক অর্থনীতি মানে কি, যখন অর্থনীতি বিষয়গুলোকে আমরা ক্ষুদ্র আলোচনা করি সেটাকে আমরা বলি বেসিক অর্থনীতি। ঠিক আছে? যেমন আমি যদি বলি তোমাদের মধ্যে থেকে আমি কারো একজনের বয়স জিজ্ঞেস করলাম যে তোমার বয়স কত, তাহলে সেটা হবে বেসিক অর্থনীতি। কিন্তু আমি যদি তোমাদের এখানের মধ্যে থেকে যে আমি যদি বলি তোমাদের গড় বয়স কত, তখন সেটা হবে সামষ্টিক অর্থনীতি বিষয়। কেমন? তাহলে একটা দেশের আমি যদি বলি একজন মানুষের ইনকাম কত, তাহলে সেটা বেসিক অর্থনীতি বিষয়। আর যদি বলি একটা দেশের সব মানুষের ইনকাম কত, সেটা হবে সামষ্টিক অর্থনীতি বিষয়। আমি যদি বলি কোন একটা দ্রব্যের দাম, সেটা কি বেসিক অর্থনীতি বিষয়? আনসার হচ্ছে
না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা বেসিক অর্থনীতি বিষয়। কিন্তু আমি যদি বলি দামের স্তর, এটা কি, এটা কি হবে? এটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি বিষয়। দাম মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা দ্রব্যের দাম, যেমন এই কলমের দাম মনে করো যে 50 টাকা। আর দামের স্তর মানে হচ্ছে একটা দেশের যত দ্রব্য থাকবে সব দ্রব্যের গড় দাম, সেটাকে আমরা বলি দামের স্তর। আর দামের স্তর মানে বোঝাবে পুরো একটা দেশে যত দ্রব্য থাকবে সব দ্রব্যের একটা সামগ্রিক রূপ। হ্যাঁ, এটা সামগ্রিক একটা ইমপ্লিমেন্ট দেখায় আর কি, যেটা দামের স্তর বলি। সেটা মনে করো যে এখানে আমরা 500 ধরলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে দামের স্তর। এটা হইতে পারে, এটা 20 হইতে পারে, সমস্যা নেই, যে কোনো সংখ্যা হইতে পারে। দামের স্তর বলতে বোঝাবে সামগ্রিক একটা রূপ, ঠিক আছে? তো দাম হচ্ছে একটা বেসিক অর্থনীতি বিষয়, আর দামের স্তর হচ্ছে সামষ্টিক অর্থনীতি বিষয়। ক্লিয়ার? পরীক্ষায় কিন্তু যেটা বলতেছি সেটা পরীক্ষা আসবে, এমসিকিউ এটা। পরীক্ষা আসবে কোনটি বেসিক অর্থনীতি বিষয়, দাম নাকি দামের স্তর? আসতে হবে দামের স্তর হচ্ছে সামষ্টিক অর্থনীতি বিষয়, আর দাম হচ্ছে বেসিক অর্থনীতি বিষয়। মনে থাকবে? হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম সালাম। আজকে তো নাই, আগামীকালকে, আগামীকালকে ক্লাস হবে। হ্যাঁ, আজকে আজকে কি বার? হ্যাঁ ঠিক আছে, আগামীকালকে। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারছি আশা করি। তাহলে আমাদের ইকোনমিক্সে ফার্স্ট বাই এখানে শেষ। এখানে বেসিক অর্থনীতি, সামাজিক অর্থনীতি কাকে বলে এগুলো বাতক দেওয়া আছে। আরও কিছু ইনফরমেশন আছে অর্থনীতি সম্পর্কে, কিছু কথা এগুলো পড়বা তোমরা। যেমন ফরাসি বিপ্লব কি, হ্যাঁ, শিল্প বিপ্লব কি, কখন হয়েছে। তারপর এখানে আরও কিছু কথা আছে, যেমন তারা এই যে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ কারা, পরীক্ষা এগুলো আসে। ক্লাসিক্যাল অর্থনীতি যদি বলি বাংলাদেশে, ক্লাসিক্যাল অর্থনীতিবিদ কারা, সেটা হচ্ছে অ্যাডাম স্মিথ, যেটাকে আমরা অর্থনীতির জনক বলি, হ্যাঁ, ডেভিড রিকার্ডো, এবার হচ্ছে টমাস রবার্ট ম্যালথাস, ঠিক আছে? তারপর হচ্ছে জন স্টুয়ার্ট মিল, তারপর হচ্ছে জিন সদরবদর সে, যাই হোক, ঠিক আছে? তো এটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে কি তোমার ক্লাসিক্যাল অর্থবিদ। এগুলো মনে রাখবে যে অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো, টমাস রবার্ট ম্যালথাস, জন স্টুয়ার্ট মিল, এরা সবাই এই চারটা নাম মনে রাখতে পারলে হবে মোটামুটি। অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো, টমাস রবার্ট ম্যালথাস, তারপর হচ্ছে জন স্টুয়ার্ট মিল, এরা হচ্ছে তোমার ক্লাসিক্যাল অর্থনীতি। এটা একটু মনে রাখবা, ঠিক আছে? আর একটা জিনিস শেখায়, সেটা হচ্ছে লিও ক্লাসিক্যাল মনে রাখার দরকার নেই, এটা মনে রাখার দরকার নেই, আধুনিকটা একটু মনে রাখবা। আধুনিকটা কই, আধুনিকটা কই, এগুলো তোমাদের এখানে পাবা। এখানে আমি যে দিচ্ছি এখানের মধ্যে পাবা। এই যে আধুনিক অর্থনীতিবিদগুলো একটু মনে রাখবা। আধুনিক অর্থনীতিবিদ, ওই যে আমরা বলি যে আধুনিক অর্থনীতির জনককে, হ্যাঁ, ওই যে এই জন্য বলি, যেটা হচ্ছে জ্যাম কেইন্স, এল রবিন্স, স্টেনিয়র হ্যাগ এবং পল স্যামুয়েলসন, এই চারজন হচ্ছে তোমার আধুনিক অর্থনীতিবিদ। তাহলে বলো ক্লাসিক্যাল অর্থনীতিবিদ কারা? ক্লাসিক্যাল অর্থনীতিবিদ হচ্ছে অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো, টমাস রবার্ট ম্যালথাস, হচ্ছে স্টুয়ার্ট মিল, এরা হচ্ছে তোমার ক্লাসিক্যাল অর্থনীতিবিদ। আর আধুনিক অর্থনীতিবিদ কারা? জ্যাম কেইন্স, এল রবিন্স, স্টেনিয়র হ্যাগ এবং হচ্ছে পল স্যামুয়েলসন, এরা সবাই হচ্ছে আধুনিক অর্থনীতিবিদ। এগুলো মনে রাখবা, মনে থাকবে? ঠিক আছে, ওকে। সো তাহলে আমাদের প্রথম চ্যাপ্টার এখানে অফিসিয়ালি শেষ। তোমরা এখানে বেশ কিছু আমি সিকিউ নমুনা প্রশ্ন দিয়েছি, তোমরা এগুলো একটু পড়বা। এগুলো পড়লে তোমাদের মানে কনসেপ্টটা ক্লিয়ার হবে আর কি, আরও বেশি ক্লিয়ার হবে। তোমরা এই সিকিউগুলো আনসার করার চেষ্টা করবে। এখানে আমি কিছু সিকিউ দিয়ে দিয়েছি, ঠিক আছে? এগুলো একটু পড়বা। তো এই পিডিএফ তোমাদেরকে আমি গ্রুপে দিয়ে দিব। তোমাদের যে এই লাইভের উপরে একটা ডেসক্রিপশন একটা কি দেওয়া আছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা অ্যাড হয়ে যাবে। সেখানে আমি এই যে ক্লাসের পরে তোমাদের ফাইলটা দিয়ে দিব। তো এখন আমরা 4র্থ অধ্যায় শুরু করব, ঠিক আছে? স্যার এত মানুষজন কম হলে ভালো লাগে না ক্লাস নিতে, তো তোমাদেরকে একটু ক্লাস শেয়ার করতে বলি, মেনশন করতে পারি, কেউ করে না, আর ইচ্ছে করে না এগুলো বলতে বলতে। রাফসান বলতেছে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সানজুর রহমান বলছে স্যার তারা কিন্তু আমার নাম পাইলে, বুঝে নাই তোমার কথা।
ইসলামের ইতিহাস ক্লাস হবে হবে হবে। তোমরা একটু শেয়ার করো, আবার একটু শেয়ার করে দাও তো সবাই, আমি একটু দেখি। তোমরা একটু শেয়ার মেনশন করে দাও, আমি 14 অধ্যায় শুরু করবো এখন, ঠিক আছে? এখনই শুরু করবো 14 অধ্যায়, সবাই একটু শেয়ার মেনশন করে দাও। দেখো এই দেখো ক্লাস করতেছো, এখনও ক্লাস করতেছো প্রায় 200 প্লাস, 210 জন প্লাস। ক্লাস শেয়ার করছে মাত্র 69 জন। তার কি বলবো, তোমরা তো শেয়ার করো নাই সবাই। ইসলাম ইতিহাস ক্লাস হবে রোহান, বলছি তো। এই উপরে একটা ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, ওইখানে তোমরা অ্যাড হয়ে যাবে, সেখানে তোমাদের ফাইল দেওয়া হবে, হ্যাঁ, সেখানে তোমাদের ইয়া দিয়ে দেওয়া হবে। সবাই একটু শেয়ার মেনশন করো, বন্ধুদেরকে শেয়ার মেনশন করো। আমরা 14 অধ্যায় শুরু করতেছি এখনই। ইসলাম ইতিহাস, ইতিহাস সবগুলো ক্লাস হবে, সবগুলো ক্লাস হবে। শেয়ার করছো সবাই? একটু ডান লিখো তো সবাই, শেয়ার করে দেখি। সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখবা, ঠিক আছে? উত্তর দিয়ে দিয়েন। কিসের উত্তর দিয়ে দিব আহনাফ? তুমি এগুলো কি লিখতেছো বারবার একই কথা? কিসের উত্তর দিয়ে দিব তোমাকে? ক্লাস কি দিতে পাবো বাবা? উত্তর দিয়ে দেন, কিসের উত্তর দিবা আহনাফ? এগুলো কি বলতেছো তুমি? এই ভিডিও কমেন্ট বক্সে একটা লিঙ্ক আছে না? এই ভিডিওর উপর একটা লিঙ্ক আছে, দেখো এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে তুমি পেয়ে যাবা। একটু সবাই ক্লাসে শেয়ার মেনশন করে দাও। হ্যাঁ, আমরা 14 শুরু করতেছি এখনই। আলহামদুলিল্লাহ। ওকে, আমি শুরু করতেছি। দেখো প্রথমত হচ্ছে এই চ্যাপ্টারের কোন কোন জায়গা থেকে তোমাদের পরীক্ষা আসবে, হ্যাঁ, সৃজনশীলের জন্য কোন কোন জায়গাটা ইম্পর্টেন্ট তোমাদের মনে রাখতে হবে। এখানে দুইটা বাজার আছে, মানে দুই ধরনের বাজারের চিত্র আমাদের করতে হয়, তাই না? একটাকে আমরা বলি পূর্ণ পর্যায়মূলক বাজার, আর একটা হচ্ছে একচেটিয়া বাজার। এই পূর্ণ পর্যায় বাজারের ক্ষেত্রে স্বল্পকালে 3টা চিত্র আছে, 3টা। সেই 3 ধরনের চিত্র হচ্ছে আমাদেরকে কি করতে হবে। এখানে পূর্ণ পর্যায় বাজার ক্ষেত্রে 3 ধরনের চিত্র আছে, এই 3টা চিত্র আমাদেরকে কি রাখবা, যে আমাদেরকে ভালো করে পারতে হবে। 2 নম্বর হচ্ছে একচেটিয়া বাজার। এই একচেটিয়া বাজারে 3টা চিত্র আছে, এই 3টা চিত্র গুরুত্বপূর্ণ, এগুলো আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। এরপর হচ্ছে ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজে চালিয়ে যাবে কি যাবে না, এই ধরনের একটা কোয়েশ্চেন আসতে পারে। তো এটাও আমাদের গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই 3টা জায়গা ভালো করে মনে রাখবা। যদি ম্যাথমেটিক্যাল প্রশ্ন হয়, যদি তোমাদের থিওরিটিক্যাল প্রশ্ন হয় তাহলে তো থিওরি থেকে আসবে, আর ম্যাথমেটিক্যাল হলে এখান থেকে তোমাদের প্রশ্ন হবে। আর বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের বাজার থেকে ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন হয়, মানে চিত্র দিয়ে তোমাদের কোয়েশ্চেন করা আর কি। চিত্রটা দিয়ে দিয়ে তোমাকে বলবে এটা কি হবে, হ্যাঁ, বা এটা মুনাফা বের করো, ঠিক আছে? এরকম। তাহলে আমরা প্রথমে বাজার কাকে বলে সেটা একটু পড়ি। আমার একটু অসুস্থ লাগতেছে, বুঝছো? কালকেও সেম ছিল, খারাপ লাগছিল, যাই হোক। তা আমরা যেটা বলছি বাজার, আমরা বলবো বাজার বলতে আমরা কি বলবো? আমরা বাজার মানে হচ্ছে, আমরা নর্মালি বাজার বলতে কোনো একটা স্থানকে বুঝি যেখানে আমরা পণ্য বিক্রি করি, তাই না? মানে একটা স্থানকে বোঝানো হয়। কিন্তু ইকোনমিক্সে বাজার বলতে কোনো স্থানকে বোঝানো হয় না। ইকোনমিক্সে যেটা বোঝানো হয় যে ইকোনমিক্সে বাজার বলতে কোনো স্থানকে বোঝায় না, বরং কোনো দ্রব্যকে বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটা নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হয়, সেটাকে আমরা বলে থাকি বাজার। তাহলে কি বলবো? বাজার বলতে আমরা কি বুঝি? আমরা বলবো বাজার বলতে অর্থনীতিতে কোনো স্থানকে বোঝায় না, বরং কোনো দ্রব্যকে বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হয়। যেমন আমি যদি বলি বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের বাজার অনেক ভালো, এটা দ্বারা আসলে কোনো স্থানকে বোঝাচ্ছে না, আমরা একটা দ্রব্যকে বোঝাচ্ছি, তৈরি পোশাক শিল্প। আমি যদি বলি বাংলাদেশের চিংড়ির বাজার অনেক ভালো, বাংলাদেশের সিমেন্টের বাজার ভালো, বা সিমেন্টের একটা ভালো বাজার আছে, তার মানে কি সিমেন্টের কোনো একটা স্থানকে বোঝাচ্ছি বাংলাদেশের না, আমরা বোঝাচ্ছি কোনো একটা দ্রব্যকে, সিমেন্টকে, হ্যাঁ,
তাহলে আমরা কি বলবো, বাজার বলতে অর্থনীতিতে কোনো স্থানকে বোঝায় না, বরং কোনো দ্রব্যকে বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্ধারিত দামে ক্রয় বিক্রয় হয়, তাকে আমরা কি বলছি, বাজার বলছি। ক্লিয়ার? পারবো আমরা? ওকে, তাহলে আমরা সংজ্ঞা মুখস্থ হয়েছে, সবাই একটু ডান লিখবা। সংজ্ঞা মুখস্থ হলে সবাই একটু ডান লিখো কমেন্ট বক্সে সবাই। তাহলে আমরা বাজার বলতে কোনো একটা স্থানকে বোঝাই না, ঠিক আছে? যেভাবে আমরা বলি মগবাজার, চকবাজার, বউবাজার, জামাই বাজার, ঠিক আছে, এগুলো না। বাজার বলতে কোনো একটা দ্রব্যকে বোঝানো হবে, ঠিক আছে? মুখস্থ করো সবাই। ওকে, ঠিক আছে। তাহলে আমরা বাজার বলতে কোনো একটা স্থানে বুঝবো না, কোনো একটা দ্রব্যকে বুঝবো যা ক্রেতা বিক্রেতা প্রত্যক্ষ পরোক্ষ প্রতিযোগিতার মধ্যে একটা নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হয়। এখন আমরা বাজারের ক্লাসিফিকেশনগুলো একটু কথা বলবো। হ্যাঁ, এখান থেকে তোমাদের থিওরিটিক্যাল প্রশ্ন আসলে এখান থেকে হবে, আর তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য, ম্যাথের কনসেপ্ট ক্লিয়ারের জন্য, মানে এমসিকিউর জন্য তোমাদেরকে এই অংশটা পড়তে হবে, ঠিক আছে? বাজার শ্রেণী বিভাগ আমরা পড়বো। তাহলে আমরা এখানে বাজারের শ্রেণী বিভাগ নিয়ে কথা বলবো। হ্যাঁ, বাজারকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট অফ অল আমরা এখানে প্রথমে দেখবো আয়তন বা পরিধির ভিত্তিতে বাজারের প্রকারভেদ, ঠিক আছে? বাজার শ্রেণী বিন্যাসের মধ্যে আমরা পড়বো যে আয়তন বা পরিধির ভিত্তিতে বাজার হচ্ছে 3 ধরনের হয়। আয়তন বা পরিধির ভিত্তিতে বাজার কয় ধরনের বলো? 3 ধরনের। এক, স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার। একটু কথা বলি আমি। স্থানীয় বাজার মানে হচ্ছে যখন কোনো একটা দ্রব্যের বাজার নির্দিষ্ট স্থানে থাকবে, এর বাইরে পাওয়া যাবে না, সেটা হচ্ছে স্থানীয় বাজার। ওই দ্রব্যের মানে ওই দ্রব্যের স্থানীয় বাজার হয়েছে। একটা দ্রব্য যখন একটা দেশের মানে একটা স্থানে না থেকে যদি একটা দেশের সব জায়গায় পাওয়া যায়, তার মানে সে দ্রব্যের জাতীয় বাজার হয়েছে। মনে করো যে এভাবে চিন্তা করো, মনে করো আমি শুধুমাত্র চট্টগ্রামে যারা যারা চট্টগ্রামের শিক্ষার্থী আছে শুধুমাত্র তাদেরকে পড়াচ্ছি, চট্টগ্রামের চকবাজার পড়াচ্ছি, মনে করো আমি অফলাইনে পড়াই আর কি চকবাজারে, তাহলে সেটা হবে স্থানীয় বাজার। তার মানে আমি একটা স্থানীয় বাজার হয়েছে আমার ইকোনমিক্সের। হ্যাঁ, আমি শুধু চট্টগ্রামের চকবাজারের শিক্ষার্থী আছে, তারা কিন্তু আমার কাছে ক্লাস করতে পারবে, আর কেউ পারবে না যদি হইতো আর কি। তাহলে আমরা বলতে পারি সেটা হচ্ছে স্থানীয় বাজার হয়েছে হইতে পারে। এখন মনে করো যে আমি এরকম চকবাজার চট্টগ্রামে না পড়ে আমি মনে করো প্রত্যেকটা জেলাতে জেলাতে একটা থেকে দিচ্ছি, আমি ব্রাঞ্চ দিচ্ছি, অথবা তোমাদেরকে এই যে অনলাইনে পড়াচ্ছি আমি, এখানে বাংলাদেশের সব জায়গায় স্টুডেন্টরা আসো না? কে কোন জায়গা থেকে আছো, ঠিক আছে, একটু জানাও আমাদেরকে কমেন্ট বক্সে। তো যেটা বলছিলাম, এখানে তাহলে সব জায়গায় স্টুডেন্ট আছে বাংলাদেশে। তার মানে আমাদের এই যে ইকোনমিক্সের একটা কি হয়েছে, জাতীয় বাজার সৃষ্টি হয়েছে। তার মানে কোনো একটা দ্রব্যের স্থানীয় বাজার বলতে কোনো একটা স্থানে পাওয়া যাবে, বাইরে কোথাও পাওয়া যাবে না। আর জাতীয় বাজার মানে হচ্ছে একটা দেশের সব জায়গায় পাওয়া যাবে, ইন্টারনেট মানে জাতীয়ভাবে সব জায়গায় পাওয়া যাবে ওই দ্রব্যে, সেটাকে আমরা বলি জাতীয় বাজার। আর আন্তর্জাতিক বাজার মানে হচ্ছে মনে করো আমি এখন দেশের সীমানা পেরিয়ে মনে করো আমি বাইরের দেশের বাইরের ল্যাঙ্গুয়েজ দিয়েও মনে করো আমি পড়ানো শুরু করছি ইকোনমিক্স, বা আরও অ্যাডভান্স ওয়েতে পুরো পৃথিবীর মানুষকে আমি কানেক্ট করছি। হ্যাঁ, শুধুমাত্র বাংলাদেশ না, বাইরের দেশের মানুষরা আমাদের কাছ থেকে ইকোনমিক্স পড়তেছে। তার মানে সেটা হবে আমরা আন্তর্জাতিক বাজার সৃষ্টি করে পেরেছি। যখন কোনো একটা দ্রব্য একটা দেশের নির্দিষ্ট জায়গায় পাওয়া যাবে সেটা স্থানীয় বাজার, আর একটা দেশের সব জায়গায় পাওয়া গেলে জাতীয় বাজার। আন্তর্জাতিক মানে হচ্ছে একটা দেশের সীমানা পেরিয়ে বাইরের দেশে যখন পাওয়া যাবে সেটাকে আমরা বলবো জাতীয় বাজার। বুঝা গেছে? পারবো আমরা? একটু বলো পারবে কি না? হয়েছে? এই দেখো এখানে দিনাজপুর, কক্সবাজার, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, দেখছো সব জায়গায়, সিলেট, চট্টগ্রাম, তারপর হচ্ছে লক্ষ্মীপুর, তারপর হচ্ছে সিলেট, নোয়াখালী, চিটাগাং, কিশোরগঞ্জ, দেখছো এই যে সব জায়গায় মানুষ আমাদের সাথে যুক্ত আছে, ঢাকা, দেখছো সবাই আছে। তাহলে আমরা বলছি এটা হচ্ছে আয়তনের ভিত্তিতে আমাদের বাজার প্রকারভেদ। এখন আমরা বলবো সময়ের ভিত্তিতে বাজার হচ্ছে প্রকারভেদ। সময় ভিত্তিতে বাজার হচ্ছে 4 ধরনের এখানে বলছে। একটা হচ্ছে অতি স্বল্পকালীন, যেখানে খুব কম সময়ের জন্য বাজারটা হয়, অতি স্বল্প সময়ের জন্য, এবং সেখানে সাধারণত পচনশীল জাতীয় দ্রব্যগুলো বিক্রি হয়, সেটাকে আমরা বলতেছি যে অতি স্বল্পকালীন বাজার, যেখানে পচনশীল জাতীয় দ্রব্যগুলো কি হয়, ক্রয় বিক্রয় হয়ে থাকে। ঠিক আছে, তাহলে যেমন ধরো আমরা বলতে পারি যে অতি স্বল্পকালীন বাজার, যেমন ধরো মাছের বাজার, সবজির বাজার, এগুলো হচ্ছে অতি স্বল্পকালীন, যেখানে কম সময়ের জন্য এগুলো বসে থাকে এবং খুব অল্প সময়ের জন্য এগুলো হয়ে থাকে। আর স্বল্পকালীন মানে হচ্ছে যেখানে চাহিদা, আচ্ছা এখানে একটু বলি, এটা হচ্ছে চাহিদার সাথে যোগানের কোনো সমন্বয় সাধন করা যায় না। মনে করো কোনো একজন বিক্রেতা, দুধ বিক্রেতা 10 কেজি আজকে দুধ নিয়ে আসছে, 10 কেজি দুধ সে বিক্রি করবে,
যদি সেখানে বাজারে এসে দেখছে আজকে চাহিদা বেশি কোনো কারণে এবং দেখা গেল যে তোমার 10 কেজি দুধ সে 10 মিনিটে বিক্রি করে চলে গেল, তাহলে কিন্তু সে আবার এনে বিক্রি করার সেই সুযোগ থাকবে না, বাজার কিন্তু একদম কম সময়ের জন্য হয়ে থাকে সেজন্য। আর স্বল্পকালীন বাজার মানে যেখানে চাহিদার সাথে যোগানের সামান্যতম সমন্বয় সাধন করা যায়, মানে একটু একটু সমন্বয় করতে পারে। একটু একটু মানে কি, মনে করো যে ওই দ্রব্যটার দাম যদি বাড়ে তাহলে যোগান হয়তো কিছুটা বাড়াতে পারে, তবে অতিরিক্ত বাড়ানো সম্ভব না, এটাকে আমরা স্বল্পকালীন বাজার বলি। আর দীর্ঘকাল মানে হচ্ছে চাহিদার সাথে যোগানের সম্পূর্ণ সমন্বয় সাধন করা যাবে, অর্থাৎ যত চাহিদা হবে দ্রব্যের পরিমাণটা ঠিক সেভাবে তুমি দিতে পারবা। স্বল্পকালীন বাজার যদি বলি সেটা হচ্ছে যেমন ধরো এই যে কাপড়ের বাজারগুলো আছে, যেমন লুঙ্গির বাজার, শার্টের বাজার, পাঞ্জাবির বাজার, সেগুলো হচ্ছে স্বল্পকালীন বাজার, যেখানে চাহিদার সাথে যোগানের সমন্বয় সাধন করা যায়। হঠাৎ করে মনে করো যে একদিন যে লুঙ্গি বিক্রি করতেছে তার লুঙ্গির অনেক চাহিদা হয়েছে, তাহলে সে হয়তো মানুষের কাছ থেকে বা ফ্যাক্টরি থেকে সে কিছুটা যোগান দিতে পারবে, তবে অতিরিক্ত বেশি যোগান দিতে পারবে না। এই অতিরিক্ত যোগান দেওয়ার জন্য তাকে অনেক সময় দিতে হবে। হ্যাঁ, আর দীর্ঘকাল মানে হচ্ছে যেমন এটা হচ্ছে সাধারণত যেমন ফার্নিচারের বাজার, ঠিক আছে, এগুলোকে আমরা দীর্ঘকালীন বাজার বলি, যেখানে চাহিদার সাথে যোগানের সম্পূর্ণ সমন্বয় সাধন করা যায়। তুমি যতটুকু চাইবে ততটুকু তোমাকে যোগান দিবে, ঠিক আছে, তবে তোমাকে লং সময় দিতে হবে, এটা বলা হয় দীর্ঘকালীন বাজার। আর দীর্ঘকালীন বাজার মানে হচ্ছে যেখানে চাহিদার সাথে যোগানের সমন্বয় সাধন করা যাবে, পাশাপাশি চলতি যে প্রযুক্তিগুলো ব্যবহার হচ্ছে সেগুলোরও পরিবর্তন করা যাবে, সেটাকে আমরা বলে থাকি দীর্ঘকালীন বাজার। মনে করো যে আমি তোমাকে যদি বলি আমরা আমের জুস খাই, বুঝছো, তা আমি তোমাকে বললাম যে ঠিক আছে আমাকে আমের জুস দাও, 1 লক্ষ পিস দিতে হবে। তো তুমি বললে ঠিক আছে আমাকে 5 বছর সময় দেন, 1 লক্ষ পিস আমি আপনাকে দিচ্ছি, আমার একটু বা আমাকে 5 মাস সময় দেন, তাহলে করে দিতে পারবা। কিন্তু আমি বলতেছি না, আমি আমের জুস তো নিব, পাশাপাশি আমের জুসের পাশাপাশি আমার কাস্টমারের জন্য আমি চাচ্ছি আমি মুলার জুসও খাওয়াবো তাদেরকে, তা আমাকে তুমি মুলার জুসও দিবা। তো তুমি বলবা যে ঠিক আছে আমের জুস তো দিচ্ছি, আপনাকে আমি 5 মাস সময় দেন, আমের জুস আপনাকে যত ইচ্ছে তত দিতে পারবো, সমস্যা নেই, কিন্তু মুলার জুসের জন্য আমাকে আরেকটু বেশি সময় দিতে হবে, আমাকে একটু এটা রিসার্চ করতে হবে, মুলার জুসের একটা আমাকে মেশিন নিয়ে আসতে হবে, মেশিন বানাইতে হবে, চায়না থেকে নিয়ে আসতে হবে, এনে লম্বা লম্বা মূলা, ঠিক আছে, এটা দিয়ে তোমার জুস বানানোর ওয়েটা তো অন্যরকম হবে, আমের জুস আর মুলার জুস তো সেম হবে না। তো সেই জন্য তোমার একটু সময় দিতে হবে, মানে রুচির পরিবর্তন, অভ্যাসের পরিবর্তন, সেগুলোর পরিবর্তন অনুযায়ী যোগান দেওয়া যাবে, সেটাকে বলা হবে অতিদীর্ঘকালীন বাজার, ঠিক আছে। তাহলে অতি স্বল্পকালে যেখানে চাহিদার সাথে যোগানের কোনো সমন্বয় সাধন করা যায় না, স্বল্পকালে চাহিদার সাথে যোগানের সামান্যতম সমন্বয় সাধন করা যায়, দীর্ঘকালে চাহিদার সাথে যোগানের সম্পূর্ণ সমন্বয় সাধন করা যায়, অতি দীর্ঘকাল হচ্ছে চাহিদার সাথে যোগানের সম্পূর্ণ সমন্বয় সাধন করা যাবে চলতি যে প্রযুক্তি এবং চলতি যে কি বলতে পারো যে হ্যাঁ রুচি অভ্যাসের পরিবর্তন হলে সেই অনুযায়ী করা যাবে, সেটাকে আমরা বলি অতি দীর্ঘকালীন বাজার। ক্লিয়ার? পারবো? ওকে, এরপরে চলে আসে আমরা, এরপর হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার, এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রতিযোগিতার ভিত্তিতে বাজার হচ্ছে প্রধানত 2 প্রকার, একটাকে আমরা বলি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে কি বলেছি, প্রতিযোগিতার ভিত্তিতে বাজার প্রধানত 2 প্রকার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কয় প্রকার? 2 প্রকার, পূর্ণ প্রতিযোগিতা বাজার আর কি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে পূর্ণ প্রতিযোগিতা বাজার কাকে বলে? যেখানে চাহিদার সাথে আমরা একটু বলি, এবার বলবো, যেই বাজারে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা পূর্ণ প্রতিযোগিতার ভিত্তিতে একটা নির্দিষ্ট দামে পণ্য ক্রয় বিক্রয় করে, সেটাকে আমরা বলি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আমরা এগুলো অনেকবার পড়ছি না? তাহলে পূর্ণ প্রতিযোগিতা বাজার মানে কি? যেখানে কি অসংখ্য ক্রেতা থাকবে অসংখ্য বিক্রেতা থাকবে, তখনই তো প্রতিযোগিতা হবে, তাই না? প্রতিযোগিতা সেখানে হয় যেখানে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা থাকে। তাহলে আমরা বলবো যেই বাজারে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা পূর্ণ প্রতিযোগিতার ভিত্তিতে একটি দেশে দামে পণ্য ক্রয় বিক্রয় করে, সেটাকে আমরা বলি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে যেই বাজারে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা পূর্ণ প্রতিযোগিতার ভিত্তিতে একটা নির্দিষ্ট দামে পণ্য ক্রয় বিক্রয় করে, সেটাকে বলে পূর্ণ প্রতিযোগিতা বাজার। তবে সুখের বিষয়, মজার বিষয় হচ্ছে পৃথিবীতে বিশুদ্ধ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পৃথিবীতে একটাও নাই। কেন স্যার? কারণ হচ্ছে একটা দ্রব্য সবাই সেম দামে বিক্রি করতেছে, অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা, এরকম কিন্তু একটা দ্রব্য নাই, তুমি দেখাতে পারবে না, ঠিক আছে? তাই বলা হয় বিশুদ্ধ পূর্ণ প্রতিযোগিতা বাজার পৃথিবীতে একটাও নেই। আর মনে রাখবে, এই বাজারে সহজে প্রবেশ প্রস্থান করা যায়, কেউ তোমাকে বাধা সৃষ্টি করবে না। 2 নম্বর আসছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতা বাজার মানে কি? অপূর্ণ প্রতিযোগিতা বাজার হচ্ছে যেই বাজারে কখনো ক্রেতা বেশি কখনো বিক্রেতা বেশি, এটা আবার অনেকগুলো প্রকারভেদ আছে, সেগুলো আমরা এখানে পড়বো। তবে এটা মনে রাখবা, যেই বাজারে কখনো ক্রেতা বেশি কখনো বিক্রেতা বেশি, অসম প্রতিযোগিতার ভিত্তিতে অনির্দিষ্ট দামে পণ্য ক্রয় বিক্রয় হয়, সেটাকে আমরা বলে থাকি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে যে বাজারে কখনো ক্রেতা বেশি কখনো বিক্রেতা বেশি, কখনো ক্রেতা একজন বিক্রেতা অনেক, কখনো বিক্রেতা একজন ক্রেতা অনেক, হ্যাঁ, কখনো ক্রেতা বেশি কখনো বিক্রেতা বেশি, অসম প্রতিযোগিতার ভিত্তিতে অনির্দিষ্ট দামে, এখানে দাম নির্দিষ্ট থাকে না, সেটাকে আমরা বলি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এই অপূর্ণ বাজার মধ্যে বেশ কিছু ক্লাসিফিকেশন আছে, যেগুলো আমরা এখন দেখব।
তবে এই ক্লাসিফিকেশন এখানে 7টা ক্লাসিফিকেশন আমরা রেখেছি। অপূর্ণবাজার বাজার মধ্যে 7টা ক্লাসিফিকেশন, একচেটিয়া বাজার যেটাকে আমরা বলি মনোপলি, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, মনোপলিস্টিক কম্পিটিটিভ বলা হয় এটাকে, আর ডুওপলি, অলিগোপলি, মনোপসনি, ডুওপসনি, দ্বিপাক্ষিক, একচেটিয়া। এগুলো যদি ভালো করে বুঝতে চাও আমাদেরকে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে? এই যেটা সেটা হচ্ছে মনো। হ্যাঁ, আমরা বলি মনো। মনো মানে কি বলো? এক। মনে রাখবা মানুষের মন কয়টা? একটা, ঠিক আছে? বেশি কিন্তু না। কারণ কি দুইটা আছে মন, ঠিক আছে? সো মন হচ্ছে একটা। দুই নম্বর হচ্ছে ডুও। ডুও মানে হচ্ছে দুই, যেমন আমরা বলি ডুয়েল সিম, ডুয়েল ক্যামেরা। হ্যাঁ, অলিগো মানে হচ্ছে মুষ্টিমেয় বা স্বল্প সংখ্যক। আমরা বলি শহরের অলিগলি। শহরের অলিগলি যদি বলি, এদিকে অসংখ্য অলিগলি থাকে শহরে না। আমরা বলি যে এই যে 5 নাম্বার গলির সামনে একটু দাঁড়াও তো তুমি, আমি আসতেছি। আমরা বলি যে ওই 2 নাম্বার গলির সামনে একটু দাঁড়াও, আমি আসতেছি। তাহলে অলিগলি হচ্ছে 2, 4টা, 5টা, 10টা, এরকম 20টা এরকম হবে, মানে অসংখ্য হবে না। এটাকে আমরা বলি মুষ্টিমেয় বা স্বল্প সংখ্যক। সাধারণত 10টার কম হলে সেটাকে আমরা মুষ্টিমেয় বা স্বল্প সংখ্যক বলি। এটাকে আমরা বলি অলিগো, ঠিক আছে? অলিগো। তারপর হচ্ছে পলি মানে হচ্ছে বিক্রেতা। ওই যে তোমরা যখন কাঁচা বাজারে যাও দেখবা, যদি কাঁচা বাজার কোনোদিন যাও আর কি, তখন ছোট ছোট বাচ্চা কতগুলো কি করে? পলিথিন বিক্রি করে। হ্যাঁ, তারাই বলে যে আই পলিথিন, আই পলিথিন, আই পলিথিন, আই পলিথিন, আই পলিথিন, এরকম চিলে চিলে বিক্রি করে। তো পলি মানে কি বলবা? বিক্রেতা। পলি মানে কি? বিক্রেতা, পলিথিন বিক্রেতা, ঠিক আছে? তারপর হচ্ছে স্তনি মানে হচ্ছে ক্রেতা। স্তনি মানে কি? ক্রেতা। ওকে, তাহলে মনে রাখো মনো মানে হচ্ছে 1, ডুও মানে 2, অলিগো মানে মুষ্টিমেয় বা স্বল্প সংখ্যক, পলি মানে বিক্রেতা, স্তনি মানে কি বলো? ক্রেতা। এটুকু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এটার উপর ভিত্তি করে অন্যগুলো আমরা দেখবো। ওকে, তাহলে দেখো এখানে কি লিখছে। এখানে লিখছে পূর্ণবাজার বাজারে, অপূর্ণবাজার বাজারের যে ক্লাসিফিকেশন, সেখানের মধ্যে 7টা মনে রাখবো আমরা। এক নম্বর হচ্ছে একচেটিয়া বাজার। একচেটিয়া বাজার বলতে আমরা আসলে কি বুঝে থাকি? একচেটিয়া বাজার মধ্যে এখানে লিখছে যে মনোপলি মার্কেট। মনো মানে কি বলছি? এক। আর পলি মানে কি? বিক্রেতা। মনোপলি মানে কি? একজন বিক্রেতার বাজার, তাই না? তাহলে মনোপলি মার্কেট মানে কি? যেখানে একজন পণ্য বিক্রি করবে আর কেউ বিক্রি করবে না, এবং এই পণ্যটা একদম ইউনিক পণ্য হবে, অন্য কেউ এই পণ্য বিক্রি করবে না, সেটাকে আমরা বলি মনোপলি মার্কেট। মনে করো আমি বাংলাদেশের শুধুমাত্র আমি একজন ইকোনমিক্স পড়াচ্ছি, আর কেউ পড়ায় না ইকোনমিক্স, তাহলে সেটা হবে মনোপলি মার্কেট। অর্থাৎ একজনই বিক্রেতা, অসংখ্য ক্রেতা, অসংখ্য স্টুডেন্ট ক্লাস করতেছে, ঠিক আছে? তাহলে মনোপলি মার্কেট মানে হচ্ছে একজন বিক্রেতার বাজার। ওকে, তাহলে একচেটিয়া বাজার মানে হচ্ছে মনোপলি মার্কেট, একজন বিক্রেতার বাজার। তো এখানে দ্রব্যটা হবে একদম ইউনিক দ্রব্য, এটার আশেপাশে কোনো পরিপূরক পরিবর্তক দ্রব্য থাকবে না, ঠিক আছে? তো এটাও সুখের বিষয় যে পৃথিবীতে একদম বিশুদ্ধ একচেটিয়া বাজার একটাও নাই। স্যার কেন নাই? কারণ হচ্ছে একটা দ্রব্য একজনে বিক্রি করতেছে এবং এটা কোনো পরিপূরক দ্রব্য, পরিবর্তক দ্রব্য নাই, এরকম দ্রব্য একটাও নাই। হ্যাঁ, কিছু সময়ের জন্য কোন একটা প্রতিষ্ঠান একচেটিয়া মনোভাব পোষণ করতে পারে, একচেটিয়াভাবে ব্যবসা করতে পারে। মনে কর যে কোন একটা প্রতিষ্ঠান হঠাৎ করে কোন একটা দ্রব্য, ইউনিক দ্রব্য নিয়ে আসছে, হ্যাঁ, তাহলে তারা হয়তো কিছুদিন কি করতে পারে, এটা একচেটিয়া মনোভাব থাকতে পারে, কিন্তু যখনই দেখা যাবে ওইখানে একটা কাস্টমার হবে, তখন অন্যান্য কোম্পানিগুলি সেখানে কম্পিটিশন করার জন্য চলে আসে, ঠিক আছে? সো এরকম বিশুদ্ধ একচেটিয়া বাজার পৃথিবীতে একটাও নাই। এই বাজারে একটাই দ্রব্য বিক্রি হয় এবং ইউনিক দ্রব্য। চলে আসি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার মানে কি? এটাকে একচেটিয়া বলতেছে আবার প্রতিযোগিতামূলক বলতেছে। একচেটিয়া মানে হচ্ছে একটা, মানে হচ্ছে আবার প্রতিযোগিতা হবে। তাহলে একটা আবার প্রতিযোগিতা কেমন হবে? দেখো, আমি যদি বলি যে যেগুলো বাংলাদেশের সাবান কোম্পানি আছে, হ্যাঁ, সাবান কোম্পানি যদি বলি, তাহলে সাবান কোম্পানি যদি বলি, আইফোন কি মনোপলি? কেমনে মনোপলি হয় আইফোন? আইফোনের মধ্যে তুমি অসংখ্য ফোন আসে না? আইফোন আছে, তারপর হচ্ছে তোমার স্যামসাং আছে, OnePlus আছে, এই ফোন সেই ফোন, আরও কত আছে, কোনো রিয়েলমি আছে, এগুলো সবগুলো মোবাইল ফোন বিক্রি করতেছে না? এগুলো কেমনে তোমার কি হবে? এটা মনোপলি হবে না কখনোই। হ্যাঁ, তাহলে বাংলাদেশের যে সাবান কোম্পানিগুলো আছে, আমি সেটা কথা বলছি, বাংলাদেশের যে সাবান কোম্পানিগুলো আছে হাতে গোনা কিছু কোম্পানি, যেমন ধরো কেয়া, লাইফবয়, ডেটল, স্যাভলন, হ্যাঁ, স্যান্ডেলিনা, স্যান্ডেল সোপ, ঠিক আছে, তারপর হচ্ছে তোমাদের কি আর কি মেরিল। তো এগুলো সবগুলো হচ্ছে বেশি না, কিছু সংখ্যক বিক্রেতা বলা হয় এটাকে। এখানে কিছু সংখ্যক বিক্রেতা থাকবে এবং তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে, মানে এখানে নিজেদের মধ্যে তারা প্রতিযোগিতা করবে। লাইফবয়, ডেটল, এরা নিজের মধ্যে কি করে? প্রতিযোগিতা করে। কেউ দাম বাড়ালো, ওরাও কি করে, একজনের সাথে একজনে কে কেমন কাস্টমার ধরতে পারবে, বিজ্ঞাপন করবে, ঠিক আছে? এবং পণ্যগুলো প্রায় সিমিলার মানে হচ্ছে দেখবা যে একদম মানে কাজ কি, ডেটল সাবান আর লাইফবয় সাবান কাজ কি? আমাদের শরীর মন পরিষ্কার করা, মন বলতেছি, শুধু শরীর পরিষ্কার করা, ঠিক আছে? শরীর পরিষ্কার করা, এবং হচ্ছে শুধুমাত্র কি ফ্র্যাগ্রেন্সটা ভিন্ন, ঠিক আছে? দুইটা ফ্র্যাগ্রেন্স থাকে, কিন্তু কাজ কিন্তু সেম, তাই না? সো এটা হচ্ছে তারা যে পণ্য বিক্রি করে সেগুলো হচ্ছে একদম কাছাকাছি দ্রব্য, তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে, আবার তারা সবাই মিলে একটা একচেটিয়া মনোভাব পোষণ করে। স্যার কেমনে?
যেমন একটা সাবানের দাম যদি বেড়ে যায় কোনো কারণে, একটা সাবানের দাম যদি কোনো কারণে বেড়ে যায়, দেখবো যে অন্যান্য সাবানের দামগুলো বাড়ায় ফেলছে। দেখছো তোমরা কখনো? যেমন আগে মনে করো যে 30 টাকা একটা সাবানের দাম ছিল, যখনই সেটা বেড়ে 50 টাকা 60 টাকা হয়েছে, সব একটা কোম্পানি বাড়ালে অন্যান্য কোম্পানিগুলো বাড়ানো শুরু করে দেয়। দেখছো না তোমরা? ঠিক আছে, এটা হচ্ছে তারা সবাই মিলে নিজেরা প্রতিযোগিতা করে, আবার সবাই মিলে একটা একচেটিয়া মনোভাব পোষণ করে, মানে কাস্টমারের উপর। ঠিক আছে, এটা বলা হচ্ছে, এটাকে আমরা বলি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। এরপর হচ্ছে ডুওপলি। ডুও মানে হচ্ছে দুই, পলি মানে বিক্রেতা, দুইজন বিক্রেতার বাজার। এটা তো বুঝতে তো, একটা পণ্য যদি দুইজন বিক্রি করে। অলিগোপলি মানে হচ্ছে মুষ্টিমেয় বিক্রেতার বাজার। এটার সাথে এটা পার্থক্য কি আমি একটু বলি। বাংলাদেশে যে মোবাইল সিম অপারেটরগুলো আছে, কয়টা আছে? 5টা। গ্রামীণফোন, রবি, এয়ারটেল, তারপর হচ্ছে আর কি আছে, গ্রামীণফোন, রবি, এয়ারটেল, টেলিটক, বাংলালিংক। এই 5টা হচ্ছে মোবাইল অপারেটর আছে বাংলাদেশে, তাই না? এই যে মোবাইল অপারেটর 5টা আছে, এই মোবাইল অপারেটর, এটাকে আমরা বলি যে তাদেরকে বাজারকে বলা আমরা অলিগোপলি মার্কেট বলি। এটার সাথে এটা পার্থক্য কি? মনে রাখবা, এই বাজারে সহজে প্রবেশ প্রস্থান করা যায়। এই বাজারে যারা আছে তারা চাইলে অন্য কেউ এখানে ইজিলি ঢুকতে পারবে সাবান বিক্রি করার জন্য। আমিও চাইলে একটা মানে সাবান কোম্পানি দিলাম, নাম দিলাম আনোয়ার সাবান, ঠিক আছে? তো এটা তোমরা ইউজ করবা, আনোয়ার সাবান এখন থেকে। আমি চাইলে হুট করে এখানে বাজার ঢুকতে পারবো, কিন্তু এই অলিগোপলি মার্কেটে তুমি সহজে প্রবেশ করতে পারবে না। হ্যাঁ, তারাও কয়েকজন বিক্রি করে, মোবাইল যে কোম্পানিগুলো আছে, রবি সিম আমাদেরকে নেটওয়ার্ক সুবিধা দিচ্ছে, তবে এখানে তুমি চাইলে ঢুকতে পারবে না। যেমন তুমি যদি এই বাজার ঢুকতে চাও, আমি যদি বলে কাছে থেকে আমি একটা সিম, আমি নিজের সিমের মানে মোবাইল নেট অপারেটর আমিও হব, নাম হবে আনোয়ার সিম, হ্যাঁ, বা এরকম একটা নাম। তা এখন আমি চাইলে কিন্তু পারবো না। এটা কেন পারবো না? কারণ হচ্ছে এইখানে ঢুকতে হলে তোমার হিউজ একটা ইনভেস্টমেন্ট লাগে, অনেক বড়, যেটা সহজে কেউ করতে পারে না। ঠিক আছে, তাই এই বাজারে সহজে প্রবেশ করতে পারে না, আবার প্রস্থানও করতে পারে না। প্রস্থান করতে পারে না কেন? কারণ এই বাজারে কেউ যদি বাজারে লস হয়, যদি বের হয়ে যেতে চায়, সে সাধারণত বের হইতে পারে না। কেন? কারণ এখানে যে ইনভেস্টটা করছে সেটা কিন্তু অন্য কোনো জায়গায় ব্যবহার হবে না। ওই যে নেটওয়ার্ক, যে টাওয়ার বসাইছে, এই টাওয়ারগুলো যদি তারা তুলে ফেলে, এই টাওয়ার কোনো জায়গায় কাজে লাগানো যাবে? যাবে না, এটা একদম ফুল ওয়েস্ট। সেজন্য যেটা হয় যে এই বাজারে সহজে কেউ প্রবেশ করতে পারে না। আবার প্রস্থান করতে গেলে তখন যেটা হয় যে ও আরেকটা যে তাদের কম্পিটিটর তাদেরকে পণ্য বিক্রি করে দিয়ে বের হয়ে যায়। যেমন একবার ওই যে তোমরা নাম শুনবা, আরেকটা ছিল হচ্ছে একটেল, একটা ছিল একটেল, নাম শুনবা, সেটা রবি কোম্পানিকে বিক্রি করে দিয়ে চলে গেছিল। ঠিক আছে, এখন টেলিটক, এখন হচ্ছে তোমার কি, হ্যাঁ, এখন হচ্ছে তোমার এয়ারটেল, আবার কি রবি, এখন এক হয়ে গেছে না? এয়ারটেল কিন্তু রবি কোম্পানিকে বিক্রি করে দিচ্ছে, এরকম আর কি। বুঝছো? আমরা কি বুঝতে পারছি? তোমরা বুঝছো? তাহলে এই জায়গায় ইজিলি ঢোকা যায়, কিন্তু এইখানে তুমি ইজিলি প্রবেশ করতে পারবে না, আবার প্রস্থান করতে পারবে না। আরেকটা বিষয় বলি, এই বাজারে একজনের সিদ্ধান্ত অন্যজনের সিদ্ধান্তকে প্রভাবিত করে। যেমন কালকে থেকে যদি বলা হয় রবি সিম কোম্পানির কল রেট 10 পয়সা করে দেওয়া হয়েছে, এরপর দিন কি হবে? যে অন্যান্য সিম কোম্পানিগুলোকে বাধ্য হয়ে তোমার কল রেট কমা দিতে হবে। তাই এই বাজারে সহজে প্রবেশ প্রস্থান করা যায় না, একজনের সিদ্ধান্ত অন্যজনের সিদ্ধান্তকে প্রভাবিত করে। কিন্তু এই একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে একজনের সিদ্ধান্ত অন্যজনের সিদ্ধান্ত প্রভাবিত করে না, এবং সবাই মিলে একটা একচেটিয়া মনোভাব থাকে কাস্টমারের উপর, বা তারা নিজের মধ্যে কি করে, একটু একটু কম্পিটিশন করে। এই বোঝা গেছে? এই দুটোর মধ্যে পার্থক্য বুঝছি? এগুলো কনফিউজিং জিনিস। বুঝা গেছে? ওকে, এরপর চলে আসি মনপস্তনি। মনপস্তনি মানে কি বলো? মন মানে কি বুঝছি? এটাকে আবার মনপোষণী বলবা না, এটা হচ্ছে মনপস্তনি, এভাবে উচ্চারণ করবা। হ্যাঁ, মনপস্তনি মানে হচ্ছে মন মানে এক, আর স্তনি মানে কি বলছিলাম? ক্রেতা, একজন ক্রেতা বাজার। অর্থাৎ আমি যদি বলি একটা এলাকাতে, ঠিক আছে, একটা এলাকাতে অনেকজন কৃষক আছে যারা আখ উৎপাদন করে, কুশাল, ঠিক আছে? তো এই যে আখ বা ইক উৎপাদন করে, তো অনেকগুলো কোম্পানি, মানে অনেকগুলো কৃষক আছে, তারা সবাই একটা কোম্পানি, মানে একটা চিনি কল আছে সেই এলাকাতে, তার কাছে সবাই বিক্রি করতে বাধ্য। এটাকে বলা হয় মনপস্তনি মার্কেট, মানে একজন ক্রেতার বাজার। আমরা সবসময় মনে করি যে মনে হয় বিক্রেতা সবসময় বাজারের দাম নির্ধারণ করে থাকে, হ্যাঁ, এরকম মনে করি না। সবসময় যে বিক্রেতা বাজার নির্ধারণ করে এমন কিন্তু অনেক সময় ক্রেতাও করতে পারে। সেটা হচ্ছে মনপস্তনি মার্কেট, যেখানে ক্রেতা ইচ্ছে অনুযায়ী দাম নির্ধারণ করবে। সে যদি বলে যে একটা আখ আমি 10 টাকা দিব, তাহলে তাকে 10 টাকা দিয়ে বিক্রি করতে হবে যারা বিক্রেতা তাদেরকে, কারণ সে একজন ক্রেতা। আবার দুইজন ক্রেতা হলে সেটাকে আমরা বলি ডুওপস্তনি মার্কেট। সিম্পল।
তারপর হচ্ছে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার, যেখানে আমরা বলতে পারি যে যদি ক্রেতাও একজন হয় বিক্রেতাও একজন হয়, সেই ধরনের বাজারকে আমরা বলি দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার, মানে উভয় পক্ষ থেকে একজন একজন করে থাকবে। হ্যাঁ, তাহলে দ্বিপাক্ষিক একচেটিয়া মানে হচ্ছে যেখানে ক্রেতা একজন কি বিক্রেতা একজন থাকবে, এবং সাথে তো গোপন এগুলো হয়ে থাকে, এই ধরনের বাজারে ক্রয় বিক্রয়গুলো হয়ে থাকে। যেমন একজন কোন একটা জায়গা কি করবে যে ক্রয় করছে, আমরা জানিও না কখন সে ক্রয় করতেছে, রাতে ঘুমাইছি সকাল উঠে চোখ মানে দাঁত ব্রাশ করে করে যাচ্ছি, দেখতেছি যে সাইনবোর্ড বসাই দিছে অমুক সূত্রে তমুক যাবার মালিক হচ্ছে তমুক, ঠিক আছে, মানে ক্রয় সূত্র অমুক জায়গার মালিক হচ্ছে তমুক, এভাবে লেখা থাকে, তাই না? আনোয়ার ভাইয়া পণ্য কিনা হন ধন্য। আচ্ছা, আমরা কি বুঝছি? আমার বই যে এমসিগুলো আছে ওগুলো পড়লে হবে, আগে সেগুলো পড়ো, যদি তাও সময় থাকে এরপরে তাহলে তুমি অন্য বই পড়বা, মানে টেস্ট পেপার বা অন্য জায়গা থেকে আরও পড়বা, সমস্যা না, কিন্তু আগে ওইটা পড়ো। এই জিনিস বই পড়ালেখা পেজে, এই যে এই পেজে মেসেজ দিয়ে তোমরা ক্রয় করতে পারবা, ঠিক আছে? 26-এ তোমরা এখানে কেউ কেউ আছো? 26-এ থাকলে আমাদের গোল্ডেন ব্যাচে ভর্তি চলতেছে, ভর্তি হয়ে যাবা। হ্যাঁ, সব সাবজেক্টে গোল্ডেন ব্যাচে, ওকে? আর যাদের শুধু ইকোনমিক্সের প্রবলেম তারা ভর্তি হতে পারবে, সেটা হচ্ছে জিরো ডে হিরো ব্যাচে। তবে অলসোতে ভর্তি হলে ইকোনমিক্সটা এখানে পেয়ে যাবা। যদি সব সাবজেক্টের প্রবলেম থাকে অবশ্যই তোমরা অল সাবজেক্ট কোর্সে ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? 26-এ যারা আছো, ওকে। এরপর আস্তে আস্তে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আচ্ছা এগুলো তো বলে ফেলেছি, ঠিক আছে? তো এগুলো একটু তোমরা এখানে আমি বৈশিষ্ট্যগুলো এখানে আছে, মানে তোমাদের শিটের ইয়ার মধ্যে, মানে আমি লেকচার শিট এখানে দিয়ে দিয়েছি, তোমরা এগুলো একটু পড়বা, ঠিক আছে? এগুলো একটু পড়ে দেখবা। তো আমরা এরপরে চলে আসি। ওকে, এই যে এটা একটু পড়ি। বলছে অর্থনীতিতে আরও দুই ধরনের বাজার দেখা যায়। হ্যাঁ, মানে এগুলো ছাড়াও এখন যা পড়ছি এগুলো ছাড়া আরও দুই ধরনের বাজার আছে। একটাকে বলা হয় মুদ্রা বাজার, একটা হচ্ছে মূলধন বাজার। এটা কি মুদ্রা বাজার বলতে কি বোঝায়? মূলধন বাজার বলতে আমরা আসলে কি বুঝে থাকি? মুদ্রা বাজার মানে হচ্ছে যেখানে স্বল্প মেয়াদী ঋণের দলিলসমূহ ক্রয় বিক্রয় হয়, সেটাকে আমরা বলে থাকি মুদ্রা বাজার। আর মূলধন বাজার কি? যেখানে দীর্ঘমেয়াদী ঋণের দলিলসমূহ ক্রয় বিক্রয় হয়, সেটাকে আমরা বলি মূলধন বাজার, ঠিক আছে? আমি যদি বলি একটা কোম্পানি, একটা ব্যবসা প্রতিষ্ঠান, তার টাকার প্রয়োজন হয়েছে, টাকার দুই ধরনের টাকার প্রয়োজন হতে পারে। এক, স্বল্প সময়ের জন্য, বা বলতে পারো তার পরিচালন খরচগুলো নির্বাহ করার জন্য, বা দৈনন্দিন যে খরচগুলো সেগুলো করার জন্য টাকা প্রয়োজন হলে তখন তারা মুদ্রা বাজার থেকে টাকা সংগ্রহ করে। মুদ্রা বাজার মানে হচ্ছে যেমন তারা ব্যাংক প্রতিষ্ঠানসমূহ, হ্যাঁ, আর্থিক প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন, সেখান থেকে লোন নেয়, হ্যাঁ, এভাবে করে করতে পারে, বা বিভিন্ন হাতিয়ার আছে, তো এগুলোর মাধ্যমে তারা টাকা সংগ্রহ করতে পারে, এটাকে আমরা বলি মুদ্রা বাজার। আর মুদ্রা বাজার মানে হচ্ছে যখন একটা প্রতিষ্ঠানের দীর্ঘ সময়ের জন্য, মনে করেন তারা একটা নতুন ফ্যাক্টরি দিবে, হ্যাঁ, নতুন একটা ব্রাঞ্চ লঞ্চ করবে, তখন তাদের টাকা পয়সার প্রয়োজন হতে পারে, তখন তারা মূলধন বাজার থেকে টাকা সংগ্রহ করে থাকে, যেটাকে আমরা বলি, যেমন ধরো শেয়ার বাজার থেকে টাকা সংগ্রহ করতে পারে কিসের মাধ্যমে? তোমার বলতে পারো যে শেয়ার বিনিময়ের মাধ্যমে, শেয়ার বন্ড ডিবেঞ্চার এগুলোর মাধ্যমে, যেগুলোকে আমরা বলে থাকি মূলধন বাজার। হ্যাঁ, তাহলে এগুলো একটু পড়বা, মুদ্রা বাজার কি, মূলধন বাজার কি, সো এগুলো একটু বাসা পড়ে দেখবা। এই যে এখানে সংজ্ঞা সহ এবং ইয়া সহ দেওয়া আছে, ঠিক আছে? এগুলো একটু পড়বা। চলে আসি, এই যে পার্থক্য দেওয়া আছে এখানে। এরপরে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে তিনটা জিনিসের ডিফারেন্স বুঝবো। হ্যাঁ, এগুলো প্রয়োজন কেন? কারণ একটু পর আমরা ভারসাম্য পড়বো, একটা ফার্মের ভারসাম্য পড়বো, উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের ভারসাম্য। সেজন্য আমাদের এই তিনটা জিনিস সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এক, প্লান্ট কাকে বলে? প্লান্ট। ফার্ম কি? শিল্প কি? প্লান্ট মানে হচ্ছে, আমি যদি বলি বিএসআরএম কোম্পানি, তোমরা নাম শুনছো না? বিএসআরএম কি করে? রড বানায়। হ্যাঁ, তাদের মনে করো একটা চট্টগ্রামে, হ্যাঁ, সিটিজিতে তাদের একটা কি আছে, তোমার হচ্ছে একটা উৎপাদনের একটা ফ্যাক্টরি আছে, একটা প্লান্ট আছে, ফ্যাক্টরি বা প্লান্ট বলা হয়, যেখানে একটা উৎপাদন ইউনিট বলা হয় এগুলোকে। হ্যাঁ, আরটা মনে করতে ঢাকাতে আছে, আরটা মনে করো যে কোথায়? খুলনা অথবা রাজশাহীতে আছে। তো আমি যদি বলি যে চট্টগ্রাম, ঢাকা, খুলনা, তিনটা জায়গায় তিনটা মনে করো যে ফ্যাক্টরি আছে, যেখানে তারা রড বানায়। কারা? বিএসআরএম কোম্পানি। তার মানে ওই বিএসআরএম কোম্পানিটাকে আমরা বলে থাকি একটা ফার্ম,
এবং তার আন্ডারে যে তোমার প্লান্টগুলো আছে যেখানে পণ্য উৎপাদন হয় সেগুলোকে আমরা বলে থাকি প্লান্ট। তার মানে প্লান্ট মানে কি, কোনো উৎপাদন প্রতিষ্ঠানের এক একটি উৎপাদন ইউনিটকে প্লান্ট বলে, আর ফার্ম মানে হচ্ছে এক একটি উৎপাদন প্রতিষ্ঠানকে আমরা ফার্ম বলে থাকি, যা কয়েকটি প্লান্টের সমন্বয়ে গঠিত হইতে পারে। তবে এমনও হইতে পারে যে একটা প্লান্টের সমন্বয়ে কি হইতে পারে, একটা ফার্ম গঠিত হইতে পারে, একটা প্লান্টের সমন্বয়ে কি হইতে পারে, একটা ফার্ম গঠিত হইতে পারে। যেমন ধর বিএসআরএম কোম্পানি মনে করো শুধু চট্টগ্রামে কি আছে, একটা ফ্যাক্টরি আছে, অন্য কোনো জায়গায় ফ্যাক্টরি নাই, তাহলে সেটা বলতে পারি একটি প্লান্টের সমন্বয়ে একটি ফার্ম গঠিত হইতে পারে। এরপর আস্তে শিল্প কাকে বলে? শিল্প মানে হচ্ছে সমজাতি, এই যে বিএসআরএম মতো অনেকগুলো কোম্পানি আছে না, বিএসআরএম, কেএসআরএম, হ্যাঁ, এরকম অনেকগুলো কোম্পানি আছে। এই যে সমজাতীয় দ্রব্য উৎপাদনে নিয়োজিত সকল ফার্মের সমষ্টিকে আমরা একত্রে বলি শিল্প। ঠিক আছে, বিএসআরএম, কেএসআরএম, আরএসআরএম এগুলো সবগুলো মিলে কি হবে, একটাই শিল্প হবে। তাহলে প্লান্ট ফার্ম শিল্প, তাহলে এখানে কি বলতে পারি যে বিএসআরএম, কেএসআরএম, আরএসআরএম এগুলো সবাই মিলে হচ্ছে একটা, সেটা হচ্ছে সেটাকে আমরা শিল্প বলবো। তাহলে সমজাতীয় দ্রব্য সেবা উৎপাদনে নিয়োজিত সকল ফার্মের সমষ্টিকে আমরা কি বলতে পারি, শিল্প বলতে পারি। তবে এখানে একটা কথা লিখছে যে একচেটিয়া বাজারের ক্ষেত্রে ফার্ম এবং শিল্পের মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ একচেটিয়া বাজারে একটি মাত্র ফার্ম পণ্য বিক্রি করে। ওই যে তোমাদের একটু আগে পড়াইছি, একচেটিয়া বাজার যেখানে একটা মাত্র পণ্য বিক্রি করবে, ইউনিক পণ্য, এবং একজনে বিক্রি করবে, আর কেউ বিক্রি করবে না। তা আমি যদি বলি সেখানে ফার্ম তাহলে কয়টা? আমি যদি বলি যে একটা মাত্র পণ্য বিক্রি করবে, একজনে বিক্রি করবে, তার মানে ফার্ম কয়টা? একটা হবে, আর কেউ বিক্রি করবে না এই পণ্য, তার মানে সমজাতীয় পণ্য আর কেউ বিক্রি করতেছে না, তার মানে তাকে নিয়ে কি হবে, ওই শিল্পটা হবে। তার মানে একটা ফার্মের সমন্বয়ে একটা শিল্প হইতে পারে, সেটা হচ্ছে একচেটিয়া বাজারে, যেখানে ফার্ম এবং শিল্পের মধ্যে কোনোই পার্থক্য নেই। ক্লিয়ার? আমরা কি বলছি সবাই? ভাই এমসিকিউ সহ পড়াইলে ভালো হবে, তুমি সব এমসিকিউ পারবা। আমি যে ক্লাস করাচ্ছি তুমি আমার ওয়েটা বুঝতে হবে, তোমার জন্য সহজ হয়ে যাবে। মাঝখান থেকে এমসিকিউ পড়ালে সেগুলো হুবহু কমন আসবে না। আমি যা পড়াচ্ছি সব কমন পাবা, একটা বাইরে থেকে আসবে না। আর আমি এমসিকিউ ক্লাস করাবো, পরীক্ষার আগের দিন রাতে করাবো একটা ক্লাস, ঠিক আছে? সাজেশনমূলক এমসিকিউ ক্লাস করাবো। তুমি আগে টপিক শেষ করো, আমার সাথে ক্লাসগুলো করো মনোযোগ দিয়ে। তাড়াহুড়া করে শর্টকাট কোনো কিছু নাই পৃথিবীতে, শর্টকাট ভাবে কোনোভাবে তুমি সফল হতে পারবে না। শর্টকাট কোনো ওয়ে নাই সাকসেসের, তোমাকে একটু কষ্ট করতে হবে। আর আমি যদি তোমাদের জন্য কষ্ট করতে পারি, তুমি কেন পারবে না? আমার তো প্রয়োজন নাই, প্রয়োজন তোমাদের এই ক্লাসের। বুঝছি? ওকে, এরপরে চলে আসি আমরা, তাহলে ফার্ম, প্লান্ট, শিল্প এগুলো আমরা পড়ছি। এখন চলো আমরা মূল জায়গায় যাব, সেটা হচ্ছে উৎপাদন প্রতিষ্ঠানে আমরা ভারসাম্য নিয়ে কথা বলবো। এটা কেন করতেছি, কারণ একটু পরে আমরা ভারসাম্য নিয়ে কথা বলবো। একটা উৎপাদন প্রতিষ্ঠান যেটাকে আমরা ফার্ম বলছি, এই ফার্ম উৎপাদন প্রতিষ্ঠানে ভারসাম্য কখন আসলে হয়? একটা উৎপাদন প্রতিষ্ঠানে ভারসাম্য হওয়ার জন্য তোমার দুইটা শর্ত ফিল আপ করতে হবে, দুইটা শর্ত ফিল আপ হইতে হবে। একটাকে আমরা বলে থাকি প্রয়োজনীয় শর্ত, একটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। মানে আমি যদি বলি একটা প্রতিষ্ঠান কতটুকু পরিমাণ উৎপাদন করবে, কখন উৎপাদন করবে, সেখানে ভারসাম্য কখন হয় উৎপাদন প্রতিষ্ঠানের, এটা হওয়ার জন্য তোমাকে দুইটা শর্ত ফিল আপ করতে হবে। এক, প্রয়োজনীয় শর্ত, দুই নম্বর হচ্ছে পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্ত কি? প্রয়োজনীয় শর্ত হচ্ছে ফার্মের প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে, যেটাকে আমরা বলি এমআর সমান এমসি হবে। ফার্মের প্রান্তিক আয় বা প্রান্তিক ব্যয় সমান হবে। আর পর্যাপ্ত শর্ত হচ্ছে ভারসাম্য দিতে এমসি রেখার ডাল বড় হবে এমআর রেখার তুলনায়, বা বলতে পারো এমসি রেখা এমআরকে নিচে সাইড করে উপর দিকে যাবে। স্যার এগুলো কিছু বুঝতেছি না। শোনো, তোমাদের যে ইকোনমিক্স ফার্স্ট ইয়ারের থার্ড চ্যাপ্টার, সেই থার্ড চ্যাপ্টারে তোমাদের যে তিনটা চিত্র আছে, আমি একটু তিনটা চিত্র এখানে নিয়ে আসবো যেগুলো তোমাদের এই চ্যাপ্টারে কাজে লাগবে, সেগুলো একটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। একটা হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে স্বল্পকাল বা দীর্ঘকাল। স্বল্পকাল বা এটাকে আমরা দীর্ঘকাল বলতে পারি, দীর্ঘকাল। মনে রাখবে একটা প্রতিষ্ঠানের স্বল্পকাল বা দীর্ঘকাল দুই ক্ষেত্রেই আমি যদি বলি এটা হচ্ছে আমাদের এসি মানে অ্যাভারেজ কস্ট রেখা, আর এটা হচ্ছে আমাদের এমসি রেখা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এমসি রেখা। মনে রাখবা স্বল্পকাল দীর্ঘকাল উভয় ক্ষেত্রে এসি এমসি এই সম্পর্কটা
তুমি স্বল্পকাল দীর্ঘকাল সব ক্ষেত্রে একটা উৎপাদন প্রতিষ্ঠানের থাকে। এই চিত্রটা মনে রাখবা, হ্যাঁ। এই চিত্রের মধ্যে কি থাকে, এই সি রেখা আঁকতেছি ইউ আকৃতির, এমসি রেখা ইউ আকৃতির হবে, তবে এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে এই সি রেখার সর্বনিম্ন বিন্দুতে, এই যে লাল রেখাটা এই সি রেখার সর্বনিম্ন বিন্দুতে এমসি রেখাটা নিস্তেজ থাকতে উপর দিকে গেছে, তাই না? এই কথাটা মনে রাখবা। এটা স্বল্পকাল দীর্ঘকালের ক্ষেত্রে আমাদের এটা হয়, এটা থার্ড চ্যাপ্টারে আমরা পড়েছি, হ্যাঁ। তাহলে এমআর এসি আর এমসি কি হবে, সমান হবে, এসি যেখানে সর্বনিম্ন হবে সেখানে। এটা হচ্ছে স্বল্পকাল দীর্ঘকাল দুই ক্ষেত্রে একটা চিত্রই থাকবে, সেম চিত্র হয়। আবার আমি যদি বলি, হ্যাঁ, আবার আমি যদি বলি যে আরও দুইটা চিত্র এখানে মনে রাখবা। একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতার বাজার, মনে রাখবা। পূর্ণ প্রতিযোগিতার বাজারের ক্ষেত্রে পি সমান এ আর সমান এম আর হয়ে থাকে, অর্থাৎ পি মানে হচ্ছে প্রাইস, এ আর মানে হচ্ছে গড় আয়, এম আর মানে হচ্ছে প্রান্তিক আয়। পি এ আর এম আর সমান হয়ে থাকবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে, এই কথাটা মনে রাখবা। আরেকটা আছে, সেটা হচ্ছে একচেটিয়া বাজারের ক্ষেত্রে যদি বলি, একচেটিয়া বাজার, অথবা তুমি এটাকে একচেটিয়া বাজার, অথবা তুমি এটাকে কি বলতে পারো, তুমি একচেটিয়া বাজার, অথবা তুমি এটাকে অপূর্ণবোধের বাজার বলতে পারো। একচেটিয়া বাজারের ক্ষেত্রে মনে রাখবা, এটা যদি হয় আমাদের এআর রেখা মানে অ্যাভারেজ রেভিনিউ রেখা, এমআর রেখা হবে এটার আরও নিচে হবে, হ্যাঁ, এরকম হবে আমাদের এমআর রেখা। তাহলে এআর এবং এমআর নিম্নগামী হয়, তবে এআর তুলনায় এমআর বেশি নিম্নগামী হয় একচেটিয়া বাজারে। এই তিনটা চিত্র তোমাকে মুখস্থ করতে হবে যদি তুমি এই চ্যাপ্টার ভালো করে মুখস্থ মানে বুঝতে চাও আর কি। মানে থার্ড চ্যাপ্টারে এই তিনটা চিত্র তোমাকে এই চ্যাপ্টারে লাগবে। তাহলে কি কি মনে রাখবে, এখানে মনে রাখার সিস্টেম হচ্ছে তোমাকে চিত্রের সাথে নামটা মনে রাখতে হবে। স্বল্পকাল দীর্ঘকাল দুই ক্ষেত্রে আসলে এই সেন্সের সম্পর্কে এটাই হয়, তার মানে এই সেন্স সম্পর্কে অলওয়েজ মনে রাখবা। এসি সর্বনিম্ন বিন্দুতে এমসি নিচের সাথে উপর দিকে যায়, এটা মনে রাখবা। আর এটা ক্ষেত্রে পূর্ণ বাজারের ক্ষেত্রে যদি আমি বলি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে পি সমান এ আর সমান এমআর হয়ে থাকে, অর্থাৎ দাম গড় আয় প্রান্তিক আয় সমান হবে, তাই এটা ভূমি অক্ষের সমান্তরাল হয় রেখাটা। আর একচেটিয়া বাজারের ক্ষেত্রে পি এবং পি এটা পিও লিখতে পারে এখানে, এই যে এ আর লিখতে পারছে, এই আর এবং পি সমান হবে, হ্যাঁ, এ আর এবং পি এখানেও সমান হবে অলওয়েজ। পূর্ণ বাজার ক্ষেত্রে এ আর এবং পি আসলে একচেটিয়া বাজার বলো বা পূর্ণ বাজার সব ক্ষেত্রে সমান, এ আর এবং পি। আর এমআর এ আর এবং এ আর এমআর পি সবগুলো সমান হবে আমাদের পূর্ণ বাজারে, কিন্তু একচেটিয়া বাজারের ক্ষেত্রে পি এবং এ আর সমান হলে এমআর সমান হবে না, এমআর তার চেয়ে নিম্নগামী হবে বা তার চেয়ে কম হবে তার মানটা, ঠিক আছে? তাহলে এই তিনটা জিনিস তোমাকে মুখস্থ করতে হবে। আগে এটার মুখস্থ করে তিনটা জিনিস, তখনই আমি তোমাকে বোঝাতে পারবো সুন্দর করে। এই তিনটা জিনিস আগে মুখস্থ করো, নামের সাথে চিত্রটা মুখস্থ রাখবা, ঠিক আছে? নামের সাথে চিত্রটা মুখস্থ রাখবা। সবাই 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 নামের সাথে চিত্রটা মুখস্থ রাখবা। পরীক্ষা ভালো করার জন্য সব চ্যাপ্টার পড়তে হবে, এবার আমি সব চ্যাপ্টার পড়াবো, ঠিক আছে? জাস্ট তোমাকে ক্লাসটা করতে হবে আর কিছু না। তুমি আমার সাথে ক্লাসগুলো করো, না বুঝলে তখন আমাকে বলিও, তুমি ক্লাসগুলো করো। আজান দিচ্ছে, হ্যাঁ আমি বিরতি দিব, আমরা 5:50 আমরা বিরতি দিব, ঠিক আছে? ঠিক আছে, আমরা নামাজের জন্য বিরতি দিব, 5:50 থেকে বিরতি দিব। ওকে, সো তাহলে আমরা এই তিনটা চিত্র মনে রাখি। স্বল্পকালে স্বল্পকাল দীর্ঘকাল এই সিএমসি সম্পর্ক, এবং হচ্ছে পূর্ণবাজার বাজারের ক্ষেত্রে আমরা বলতে পারি যে চিত্রটা কেমন, এবং একচেটিয়া বাজারের ক্ষেত্রে চিত্রটা কেমন। তো এখানে আমরা এই সূত্রটা এটা একটু লিখে ফেলি, এটা একটু পড়ে ফেলি, হ্যাঁ। তো এখানে বলছে প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত কি আমাদের ভারসাম্য হওয়ার জন্য। এখন আমি যদি বলি, ভালো করে শুনে, একটা চিত্র আমি আঁকতেছি, আমি বলতেছি এখানে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলছি, সেই বাজারে আমি যদি বলি, একটু আগে লিখছি যে পি সমান এ আর সমান কি হয়ে থাকে, এমআর হয়ে থাকে। আচ্ছা, লিখলাম এটা পি সমান এ আর সমান এমআর রেখা আমরা আঁকলাম পূর্ণ বাজারের ক্ষেত্রে। ওইগুলো একটু লিখে দিই। নিচের দিকে আমাদের হবে উৎপাদনের পরিমাণ, আর উপরের দিকে আমাদের কি পি আর এবং সি হয়। পি মানে প্রাইস, হ্যাঁ, আর মানে হচ্ছে রেভিনিউ, এস মানে হচ্ছে পি আর এবং সি হবে, সি মানে হচ্ছে কস্ট। অথবা এবার থাকতে পারে পি এ আর এম আর, ঠিক আছে, এ সি এম সি, এই কথা।
পি এ আর এবং পি এ আর এম আর এসি এমসি যে কথা, পি আর সি মানে সেম, পি মানে প্রাইস আর মানে রেভিনিউ, এ আর এবং এম আর দুইটাকে বোঝাচ্ছে, আর সি মানে কস্ট, দুই ধরনের কস্টকে বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। সো যে কোনোটা থাকতে পারে, তাহলে আমরা এটা লিখলাম মনে করো, ঠিক আছে। তাহলে উপরের দিকে আমরা ধরলাম পি আর এবং কি বলো সি ধরছি, পি মানে প্রাইস আর মানে রেভিনিউ, আর সি মানে কস্ট। তা ভালো করে এখন, আচ্ছা এগুলো বাদ দিচ্ছি, বেশি কমপ্লেক্সিটি হয়ে যাচ্ছে, আমরা এগুলো বাদ দিচ্ছি। হ্যাঁ, আমরা জাস্ট এখন চিত্র দিকে মনোযোগ দিই। আমি যদি বলি, ভালো করে শুনবা তোমরা, আমি যদি বলি যে এখানে আমি একটা, আমাদের ভারসাম্যের শর্ত কি, প্রয়োজনীয় শর্ত হচ্ছে ফার্মের প্রান্তিক আয় আছে, এই যে প্রান্তিক আয় এমআর আছে, এবং প্রান্তিক ব্যয় যেটাকে আমরা বলি এমসি। তা আমি একটা এখানে এমসি রেখা আঁকি, আমরা জানি এমসি রেখা কি হয়, ইউ আকৃতির হয়, তো এখানে আমি এমসি রেখা আঁকলাম, ইজি করে দিলে এমসি রেখা করেছে। তাহলে ফার্মের প্রান্তিক আয় এমআর এবং এমসি কি হবে, সমান হবে বলছে। ভারসাম্যাবস্থায় ফার্মের প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয়, প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় কি হবে, পরস্পর সমান হবে। তাহলে আমাকে বলো, মনে রাখবা একটা রেখা অন্য রেখাকে যেখানে ছেদ করে, যেভাবেই ছেদ করে সেটা এভাবে, হ্যাঁ, যেভাবে করুক না কেন, যেখানে একটা অন্যকে ছেদ করবে সেখানে তাদের মান সমান হবে, ঠিক আছে। তাহলে একটা রেখা অন্য রেখা যেখানে ছেদ করে না কেন সেখানে তাদের মান কি হবে, সমান হবে। তাহলে আমি যদি বলি এখানে এই যে এমআর এবং এমসি, এই যে এমআর রেখাটাকে এমসি রেখাটা ছেদ করছে দুইটা জায়গাতে, একটা মনে করো এইটা এ বিন্দুতে, আরটা হচ্ছে এটা, সেটা মনে করো বি বিন্দু দিলাম আমি। এই দুইটা বিন্দুতে এমআর এবং এমসি একটা অন্যকে ছেদ করছে, তার মানে এই দুইটা বিন্দুতেই এমআর এবং এমসি কি হবে, সমান হবে। তার মানে আমাদের এই শর্ত অনুযায়ী এই বিন্দু বি বিন্দু দুইটাই আমাদের ভারসাম্য বিন্দু হইতে পারে। তবে পর্যাপ্ত শর্ত কি, পর্যাপ্ত শর্ত হচ্ছে ফার্মের ভারসাম্য বিন্দুতে এমসি রেখার ঢাল > এমআর রেখার ঢাল হবে। এই লাইনটা একটু পরে বোঝাচ্ছে, এমসি রেখা এমআর রেখার ঢাল কি, এরপর লাইনটা বোঝো। পরে বলছে এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপর দিকে যাবে, অর্থাৎ সেই বিন্দুতে এমসি রেখা এমআর রেখাকে, মানে যেই বিন্দুতে আমরা বলছি ভারসাম্য হবে সেটা হচ্ছে যেখানে এমসি এমআরকে নিচে ছেদ করে উপর দিকে যাবে। তাহলে বলো এ বিন্দুতে ছেদ করছে এমসি এমআরকে উপর থেকে নিচের দিকে, আর বি বিন্দুতে ছেদ করছে এমসি এমআরকে নিচ থেকে উপর দিকে, তার মানে এই বি বিন্দুটা হচ্ছে আমাদের কি বিন্দু, ভারসাম্য বিন্দু। হ্যাঁ, বি বিন্দুটা আমাদের কি বিন্দু বলো, ভারসাম্য বিন্দু। তাহলে স্যার এই লাইনটা কি বলছে, এই যে এই লাইনটা আমরা একটু বুঝি। তোমরা অধ্যায় সেকেন্ড চ্যাপ্টারে আর কি, প্রথম পদের সেকেন্ড চ্যাপ্টারে আমাদের 4 ধরনের রেখার ঢাল আমরা পড়ি। একটা হচ্ছে বামথনের ঊর্ধ্বগামী সরেখার ঢাল, বামথনের নিম্নগামী সরেখার ঢাল, ভূমি অক্ষের সমান্তরাল সরেখার ঢাল, লম্ব অক্ষের সমান্তরাল সরেখার ঢাল। মনে আছে সেগুলো? মনে রাখবা, পাহাড় উঠতে গেলে পজিটিভ ঢাল, পাহাড় থেকে নামতে গেলে নেগেটিভ ঢাল। হ্যাঁ, আমরা বলি কি ঢালু পাহাড়টা, মানে অনেক পজিটিভ, উপরের দিকে হলে, নিচের দিকে হলে নেগেটিভ ঢাল উল্টা। আর পাহাড় একদম সমান, মানে কোনো ঢালে পাহাড়েই নাই, তার মানে জিরো ঢাল, কোনো ঢালই নাই। আরটা রেখা একদম লম্ব অক্ষের সমান্তরাল, মানে অসীম ঢাল হবে। কি ঢাল হবে? অসীম ঢাল হবে। তাহলে এখন দেখো ভালো করে শুনবা, এই এ বিন্দুতে, হ্যাঁ, এই এ বিন্দুতে আমি যদি দেখাই, এই যে এমআর রেখাটা, এ বিন্দুতে আমি যদি বলি, এই যে এ বিন্দুতে এমআর যে রেখাটা, এই এমআর রেখাটা এরকম না, এ বিন্দুতে এমআর রেখাটা হচ্ছে এই যে এমআর রেখাটা, সেটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল। আর আমি যদি বলি আমাদের যে এই এমসি রেখাটা, সেই এমসি রেখাটা কেমন, এ বিন্দুতে আমাদের যে এমসি রেখাটা, সেই এমসি হচ্ছে নিচের দিকে যাচ্ছে, এরকম, এটা হচ্ছে এমসি রেখা, নিচের দিকে যাচ্ছে। এখন তুমি আমাকে বলো, এমআর রেখা ভূমি অক্ষের সমান্তরাল, তার মানে ঢাল কত? ঢাল 0। আর এমসি রেখার নিম্নগামী, এই যে এমসি রেখার নিম্নগামী, তার মানে ঢাল কি? ঢাল হচ্ছে মাইনাস হবে। এটা ঢাল কি হবে? মাইনাস হবে। তাহলে 0 বড় না মাইনাস বড়? 0 বড় নাকি মাইনাস বড়? কোনটা বড়? 0 বড় নাকি মাইনাস বড়? আনসার হচ্ছে 0 বড়, মানে এমআর রেখার ঢাল বড় হচ্ছে। কিন্তু এখানে বলছে এমসি রেখার ঢালটা বড় হবে এমআর এর তুলনায়, তার মানে এ বিন্দু আমাদের ভারসাম্য বিন্দু না। যদি আমি বি বিন্দু বলি, এই যে বি বিন্দু যদি বলি, এই বিন্দু যদি একটু দেখাই, এখানে দেখাচ্ছি আমি, বি বিন্দুর মধ্যে তুমি দেখবা এই যে বি বিন্দুতে এমসিটা, সরি এমআরটা আগে বলি, এমআরটা ভূমি অক্ষের সমান্তরাল আগের মতো। তাহলে এমআরটা আমাদের ভূমি অক্ষের সমান্তরাল, এই যে এমআরটা এরকম আছে, এমআরটা ভূমি অক্ষের সমান্তরাল আছে। কিন্তু আমাদের যে এমসি রেখাটা, এই এমসি রেখাটা এখানে কি ঊর্ধ্বগামী এরকম। তাহলে আমাদের এমআর এর মান হবে 0, যেহেতু ভূমি অক্ষের সমান্তরাল। আর এমসি যেটা, সেটার মান কি হবে? যেহেতু ঊর্ধ্বগামী, তার মানে সেটা হবে পজিটিভ। তাহলে এখন বলো 0 বড় না পজিটিভ বড়? অবশ্যই পজিটিভ সংখ্যা বলো। তাহলে এখানে আমাদের এমসি রেখার ঢালটা বড় হবে এমআর এর তুলনায়, তাই না? এই বিন্দুতে এমসি রেখার ঢাল বড় হবে এমআর এর তুলনায়, তার মানে ওই কথাটা ঠিক আছে না? দেখা, এই যে ভারসাম্য বিন্দুতে এমসি রেখার ঢাল বড় হবে, এই যে এমসি রেখাটা বড় হবে এমআর এর তুলনায়, তার মানে আমাদের বি বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। তার মানে দুইটা বিন্দু আমাদের ভারসাম্য বিন্দু, ভারসাম্য বিন্দু হবে একটা, সেটা হচ্ছে আমাদের কোন বিন্দু? বি বিন্দু। ক্লিয়ার? তাহলে পরীক্ষা এখানে প্রশ্ন আসতে পারে কি হবে, পরীক্ষা যদি একটা চিত্র দিয়ে বলে যে ওই চিত্রের ভারসাম্য বিন্দু কোনটি এবং কেন ব্যাখ্যা করো, তাহলে তোমাকে এই ব্যাখ্যাটা করতে হবে যে আমি এখন যা বলছি। আমরা জানি ভারসাম্য শর্ত দুইটা, প্রয়োজন শর্ত, পর্যাপ্ত শর্ত। প্রয়োজন শর্ত হচ্ছে এমআর সমান এমসি হবে, তার মানে ওই চিত্রের মধ্যে এমআর এবং এমসি সমান হচ্ছে এখানে এ বিন্দু বা দুই জায়গাতেই হচ্ছে
তবে আমাদের ভারসাম্য হবে একটা, সেটা হচ্ছে পর্যাপ্ত শর্ত দিয়ে পাবো। সেই পর্যাপ্ত শর্ত অনুযায়ী এম রেখাটাল বড় হবে এম এর তুলনায়, তো এম রেখাটাল এখানে ছোট হয় এখানে বড় হয়, ওই করে ব্যাখ্যা করে সুন্দর করে বলবা। ঠিক আছে, পারবা? মনে থাকবে? ওকে, তাহলে আমরা এখানে কি করছি, উৎপাদন প্রতিষ্ঠানের ভারসাম্য আমরা এখানে শিখেছি, প্রয়োজনীয় শর্ত পর্যাপ্ত শর্ত এই দুটো আমরা পড়েছি। আমরা বিরতি নিচ্ছি, হ্যাঁ আমরা বিরতি নিচ্ছি। আমরা এরপরে এসে কি করবো, আমরা হচ্ছে এই যে 4 ধরনের এখানে ভারসাম্য তোমাদের পড়তে হবে, পূর্ণবাজার বাজার স্বল্পকালীন ভারসাম্য, পূর্ণবাজার দীর্ঘকালীন ভারসাম্য, একচেটিয়া বাজার স্বল্পকালীন ভারসাম্য, একচেটিয়া বাজার দীর্ঘকালীন ভারসাম্য, এগুলো আমরা দেখবো। ঠিক আছে, তো আমরা এটা দিয়ে শুরু করব, আমরা ক্লাসের পরে এটা দিয়ে আমরা এই চিত্রগুলো দিয়ে শুরু করব। ঠিক আছে, সো আমরা একটা কি নিচ্ছি, আমরা একটা বিরতি নিচ্ছি। তো আমরা নামাজের পরে ক্লাস শুরু করব, সেটা হচ্ছে 5টা 20 থেকে আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে, 5টা 20 থেকে আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে, আমরা 5টা 20 থেকে ক্লাস শুরু করবো আবার। ওকে, আধা ঘন্টা একটা বিরতি নাও। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যালো।